Hello, everybody. Hello, everybody. How are you? Respond me. Hello. একটু সরিয়ে দিতে একটু। আমরা ফেসবুক লাইভেও আছি। একটু টেকনিক্যাল কারণে আমাদের জয়েন করতে একটু দেরি হলো। প্রোগ্রাম অন করে দেওয়া হয়েছিল, বাট ফেসবুকটা লাইভ করতে একটু সময় লাগছিল। এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেককে জানাই প্রত্যেককে জানাই আজকে আমরা একদম পিওর মনস্তত্ত্বের উপর একটা টপিককে বেছেছি। এবং সবার প্রথম যেটা ক্লিয়ার করে নেওয়া দরকার সেটা হলো এই টপিকে এই টপিকে যে আলোচনা, তার আলোচনায় দুটি ভাগে আমাদের আলোচনাটি এগোবে, কারণ আলোচনাটি বেশ বিস্তৃত। দুটি ভাগে আলোচনাটি এগোবে। এবং প্রথম ভাগ আজকে আজকে আমরা যেটা আলোচনা করব যে ডিস্ট্রেস বিষয়টা কি, ঠিক কি ঘটে, আমরা কিভাবে ওটাকে দেখি, এবং একটু একটু করে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা কিভাবে এর একে কোপ করতে পারি, একে কিভাবে আমরা গ্রহণ করতে পারি, অথবা কিভাবে আমরা আবার একটা শান্ত জীবন গ্রহণ করতে পারি। অ্যাকচুয়ালি আজকের যে আলোচনাটা সেটা হলো, আপনারা ফার্স্ট এড এর নাম শুনেছেন? ফার্স্ট এইড। যখন কোনো ইনজুরি হয়, যখন কোনো আঘাত লাগে, যখন কোনো আপদকালীন ব্যবস্থা হয়, তখন আমরা ফিজিক্যাল মেডিসিনে বা সাধারণ যে গৃহস্থলীতে আমরা ফার্স্ট এড এর ব্যবহার করি। বাট আমরা এই ফার্স্ট এড এর ব্যবহার সাইকোলজিতেও করি। দ্যাট ইজ কল্ড সাইকোলজিক্যাল ফার্স্ট এড। আজকে আমরা সেটাই মূলত আলোচনা করব। একটা আপদকালীন পরিস্থিতিতে কিভাবে আমরা আমাদের টলারেন্স কে বজায় রাখবো, কিভাবে আমরা নিজেদেরকে শান্ত, রেশনাল রেশনাল ভাবে আমরা আমাদের সমস্ত কিছুকে পরিচালিত করব, কিভাবে করব, এই বিষয়টাই আজকে আমাদের মুখ্য আলোচনার বিষয়। অর্থাৎ হঠাৎ করে যদি একটা আপদকালীন সমস্যা দেখা দেয়, ধরুন আপনি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়লেন, বা আপনি বেড়াতে গেছেন, সেখানে পাহাড় ভেঙে পড়লো, বা একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, আপনি দূরে কোথাও গেছেন। কিংবা ভাবুন ভাবুন এই পহেলগাঁওয়ের কথা, যেখানে মানুষ হনিমুন করতে গেল, ভূস্বর্গকে এনজয় করতে গেল, আর পড়লো গিয়ে একটা আপদকালীন ভয়ানক বিপদের মুখে। এরকম পরিস্থিতিতে যদি বাড়ির লোকেরা বা যারা সঙ্গ দিচ্ছেন, বা যারা তাদেরকে ডিল করছেন, যেমন ধরুন পুলিশ প্রশাসন, ফার্স্ট এড কর্মী, যেমন ধরুন সিভিল ডিফেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স, আর্মি আর্মি আরো অনেক এজেন্সিস, ডক্টরস, নার্সেস, যে কেউ ওখানে আছেন, এমনকি একজন সরকারি কর্মচারী বা একজন সাধারণ মানুষ, তার যদি এই স্কিলটা জানা থাকে, সে তাহলে সেও তো সেও তো
তারা এটাকে ডিল করতে পারেন, এটা থেকে সেই মানুষগুলোর কষ্টকে তারা সুরাহা করতে পারেন। এখানে কষ্টকে বাড়তে না দিয়ে সেই সময় যে মানসিক যন্ত্রণা হয় মানুষের, সেটা তার শারীরিক যন্ত্রণাকে ছাপিয়ে যায়, ট্রমা বলি আমরা। এই ট্রমাকে আমি কি করে সেই সময় কোন রকম বাড়তে না দিয়ে সমস্যাকে আমরা কতটা সেখানে শান্তি দিতে পারি, সেই স্কিলটাই আমরা আজকে শেখার চেষ্টা করবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। ধরুন একটা উদ্বেগের পরিস্থিতি, সেই উদ্বেগের পরিস্থিতিতে সেই উদ্বেগের পরিস্থিতিতে শতদ্র বলে একটি ছেলে আছে, ওকেও লিঙ্কটা পাঠিয়ে দেবো। এখানে দেখ, এদিকে ওতে করে জয়েন করতে পারবো। শতদ্র, শতদ্র চক্রবর্তী। তো আমাদের জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে এই বিষয়টাকে কি করে আমরা ডিল করতে পারি। আজকে আমরা এপিসোড 1 আলোচনা করব, এবং আগামী রবিবার আমরা জানিয়ে দেবো, আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। সম্ভবত আজকে লিঙ্ক শেয়ারে একটু সমস্যা হয়েছে, হয়তো ভুল লিঙ্ক শেয়ার হয়ে গেছে। আপনারা একটু গ্রুপগুলোতে আমাদের খেয়াল করুন। এভরিবডি ইজ পোটেনশিয়াল, সফট স্কিল ট্রেনিং গ্রুপ, সফট স্কিল ইন্টার্নশিপ গ্রুপ, এবং অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে যেখানে আপনারা সকলে অংশগ্রহণ করেন, বা এনএসকিউএফ ট্রেনিং গ্রুপ, বা আপনারা আমাদের ফিটনেস ট্রেনিং গ্রুপ, এই ধরনের যে গ্রুপগুলো আছে, আপনারা সেখানে একটু সার্চ করুন। সেখানে দেখুন দেখুন আবার নতুন করে মাইন্ড মেন্টর ইনস্টিটিউটের টিম সৌম্যজিৎ দাশগুপ্ত ঘোষ, সে দেখুন পোস্ট করছে। কিন্তু এই এত কিছু মধ্যে যাওয়ার আগে আমরা আপনাকে খুব আনন্দের সঙ্গে একটা ঘোষণা করতে চাই। খুব আনন্দের সঙ্গে একটা ঘোষণা আমরা আজকে করতে চাই আপনাদের সাথে গভীরতর আলোচনায় প্রবেশের আগে। সেটা হলো, আজ আমরা রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের বিখ্যাত সংস্থা বিদ্যা মন্দিরের বোস হাউস ক্যাম্পাসের সাথে আমাদের কর্মকাণ্ড ঘোষিত হলো। আমি আশিস কুমার দাস আপনাদের খুব গর্বের সঙ্গে জানাচ্ছি, খুব গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আজ আমরা বোস হাউস ক্যাম্পাসের সাথে রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, তার সাথে যৌথভাবে বা তাদের অর্গানাইজেশনে আমরা ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড চ্যাম্পিয়ন মাইন্ডসেট ফর কোর্স পারফরমেন্স বলে একটা কোর্স আমরা লঞ্চ করছি। এবং এই কোর্স এক যুগান্তকারী পরিবর্তনের কোর্স, যে কোর্স আপনাদের সুযোগ করে দেবে, যে কোর্স আপনাদের সুযোগ করে দেবে একটা নতুন কিছু শেখার, নতুন কিছু বোঝার। এবং আমরা আপনাদেরকে জানাচ্ছি, এই কোর্সে একটি ফ্ল্যার আপনাদের সঙ্গে আমি এখনই শেয়ার করব, এখনই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে সেই ফ্ল্যাটটি। আসছি। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, স্ক্রিন ক্লিয়ার? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ মিশনের ঘোষিত প্রোগ্রাম ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড চ্যাম্পিয়ন মাইন্ডসেট ফর স্পোর্টস পারফরমেন্স, ইনস্ট্রাক্টর হিসাবে আমি এই কোর্স ডিজাইন করেছি। এবং এই কোর্সে আপনারা খুব অল্প পয়সায় পরবর্তীকালে এই ফিটনেস সংক্রান্ত ট্রেনিং আপনারা, এবং তার সঙ্গে মাইন্ডসেট, এমন একটি কোর্স এটা ডিজাইন করা হয়েছে
যাতে ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেস এই দুটো বিষয়ই শেখানো হবে। এবং এই বিদ্যা পরবর্তীকালে খেলোয়াড়দের যেমন শারীরিকভাবে মজবুত এবং ক্যাপাবল করতে সাহায্য করবে, তেমন তাদের মেন্টালিটি বা মাইন্ডসেটকে ডেভেলপ করতে সাহায্য করবে। এবং সম্ভবত ভারতবর্ষে এটাই প্রথম উদ্যোগ। আমি ধন্যবাদ জানাবো, অনেক অনেক ধন্যবাদ জানাবো স্বামী সু কঙ্কন মহারাজকে, যিনি এই কোর্স প্রস্তাব দারুণভাবে আমাকে সাহায্য করেছেন এবং দারুণভাবে সক্রিয়ভাবে প্রতি মুহূর্তে গাইড করেছেন। এবং আজকে সেই প্রোগ্রাম ডিজাইন হয়েছে এবং আমরা এই কোর্স শুরু করতে চলেছি অত্যন্ত কম পয়সায়, অত্যন্ত কম মূল্যে। 6 মাস ধরে কোর্স চলবে। কিভাবে চলবে, কি বিস্তৃত বিবরণ, হাইব্রিড মোডে বেশি হবে, অনলাইনে বেশি ক্লাস হবে, মাসে একটি করে প্র্যাকটিক্যাল হবে, আরো অনেক ফিচার্স আছে, অনেক বিষয়ের মধ্যে কভার করা হবে। ভারতবর্ষে এই ধরনের আইডিয়া নিয়ে এর আগে কোনো কোর্স ডিজাইন হয়নি। খুব দায়িত্ব সহকারে কথা আমি বলছি। এবং A to Z ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, শুধু ফিটনেস থাকবে না, সেখানে ওয়েলনেস নিউট্রিশন নিয়ে আলোচনা হবে। বয়স্ক মানুষদের ট্রেনিং কি বলছি, মানে আমরা শুধু স্পোর্টসম্যান না, এমনকি ভেটারান স্পোর্টসম্যান। অ্যাকচুয়ালি আমরা এই কোর্সটাকে স্পোর্টসম্যান স্পেসিফিক বললেও এর মধ্যে যে কোনো মানুষ এই কোর্সে প্রশিক্ষণের পরে তারা যে কোনো মানুষকে তারা ট্রেনিং করাতে পারবে। তারা যে কোনো বয়সের মানুষকে, শিশু থেকে বৃদ্ধ, যুবক থেকে যুবতী, মহিলা থেকে পুরুষ, যে কোনো মানুষকে তারা ট্রেনিং করাতে পারবে। কিন্তু যেহেতু এটা একটা ফিজিক্যাল ওরিয়েন্টেড এবং নড়াচড়া ইত্যাদি, মানে একটা ক্যাম্পাসে কসরত করে শিখতে হবে, সেহেতু আমরা শুধুমাত্র যেহেতু বোস হাউস ক্যাম্পাসেই প্রোগ্রামটা হবে অনেক সময়, সেহেতু আমরা এটাকে স্বামীজির মতানুসারে শুধুমাত্র অনলি ফর বয়েজ রেখেছি। বাট যদি কোনো ক্যান্ডিডেট চান, কোনো মহিলা চান, তারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা তাকে কিন্তু এই ব্র্যান্ডে, অর্থাৎ অর্থাৎ রামকৃষ্ণ মিশনের ব্র্যান্ডে হয়তো আমার পক্ষে সেটা সম্ভব হবে না। এটা অন্যভাবে কিভাবে করা যায় আমরা জানি, আপনাকে হেল্প করবো। কিন্তু আমরা চাইবো আপনারা সকলে সক্রিয়ভাবে এই কোর্সটায় জয়েন করুন। অত্যন্ত কম খরচে যে সুযোগ তৈরি করা হচ্ছে, এটা পরবর্তীকালে হয়তো আমরা এভাবে আর দিতে পারবো কিনা সন্দেহ আছে। কারণ 6 মাসের প্রোগ্রাম, অনেক কিছু শেখার বিষয় আছে এর মধ্যে। তো এখান পর্যন্ত আমি রাখছি এই ঘোষণাটিকে। আমরা আমাদের মূল আলোচনার ভিতরে এবারে আমরা প্রবেশ করে যাব। সেই আলোচনায় প্রবেশ করার জন্য আবার আমি আমার স্ক্রিন শেয়ার করব। আপনারা অনেকেই এখানে আছেন, আমি খুশি যে আপনারা সকলে অংশগ্রহণ করেছেন, সুন্দরভাবে আপনারা শেখার আগ্রহ প্রকাশ করছেন। আসুন আমাদের আলোচনাকে আমরা আরো বিস্তারিত স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দিয়ে দে, দিয়ে দে, ফেসবুকে দিয়ে দে, ফেসবুকে হোক, ফেসবুক পেজে হোক, এটার মধ্যে দিয়ে ফেসবুকে হোক। ফেসবুক ইয়ে করা আছে, ফেসবুকে ঢুকে দিয়ে দেবো। আচ্ছা, আমি শেয়ার কি হয়েছে একটু দেখে নে। হয়েছে তাই তো? স্ক্রিন শেয়ার হয়েছে তো? চলুন একদম সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। আপনাদের খুব আগ্রহের সঙ্গে এই ডিস্ট্রেস টলারেন্স স্কিল ওয়ার্কশপে প্রবেশ করা, এবং ফেসবুকে বহু মানুষ অবজার্ভ করছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটিস্টিক্স থেকে বহু মানুষ ওখানে অবজার্ভ করছেন। সকলকে ওয়েলকাম। খুব সিগনিফিকেন্টলি আমরা একটা ছবি দিয়েছি, একটা কার্টুন ছবি ব্যবহার করেছি। খুব সিগনিফিকেন্ট ছবিটা, যে একটা মানুষ
তার হতাশাগ্রস্ত বসা, তার বসার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ হতাশাগ্রস্ত, যখন তার মস্তিষ্ক আর কাজ করছে না, তার মানে তার মস্তিষ্ক আর তখন ফাংশনাল নয়। ডিস্ট্রেস পরিস্থিতিটা ঠিক এরকম, কি করব বুঝে পাচ্ছি না, কারণ বোঝার যে 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 যন্ত্রটি বা বোঝার যে অংশটি, সে তখন খুব, সে আর তখন কাজ করতে পারছে না, মানে সে তখন থেকেও নেই, এরকম একটা অবস্থা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ডিস্ট্রেস, অর্থাৎ কোনো একটা ঘটনা যা আমাদেরকে দুঃখিত করেছে, হতাশ করেছে, মনে কষ্ট দিয়েছে, আমাদের উপরে চাপ সৃষ্টি করেছে, এরকম একটা পরিস্থিতি আমাদেরকে যখন মানসিক ভাবে, ইমোশনালি ওভারওয়েলমিং কন্ডিশনে পৌঁছে দেয়, যখন ইমোশনালি আমরা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, তখন আমরা কিভাবে এই স্কিল, কোন স্কিলের সাহায্যে এটাকে আমরা টলারেট করব, টলারেট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার হাতে লাঠি আছে মানেই আমি লাঠি উঁচিয়ে যদু এবং মধুকে তাড়া করতে পারি না, বা মারতে পারি না, আঘাত করতে পারি না। সেখানে আমার এই টলারেন্স থাকার দরকার। নাহলে ওই যে একটা কথা বলা হয় না, মাঝে মাঝে দেখবেন পলিটিক্যাল লিডাররা তারা বলেন, কি বলেন, ট্রিগার হ্যাপি পুলিশ, মানে পুলিশকে দোষারোপ করবার জন্য সবাই মানে ব্যস্ত হয়ে থাকেন তখন। মানে কোথাও একটা গুলি চলে গেছে, বলা হলো ট্রিগার হ্যাপি, মানে টলারেন্স, পুলিশ প্রশাসনের টলারেন্স কমে গেছে, অ্যাকচুয়ালি এটাই বলতে চান তারা। আমি ওই বিতর্কে যাব না, কিন্তু এই ধরনের কথাগুলো তখন আসে, অ্যাকচুয়ালি যে বলছে তারও টলারেন্সের অভাব, আর হয়তো সেই ঘটনার মধ্যেও কোনো টলারেন্সের অভাব হয়েছিল বা হয়নি, সেটা তখনকার বিষয়বস্তু বুঝে মন্তব্য করাটাই শ্রেয় হবে। বাট এই উদাহরণ হিসেবে কথাটা নিয়ে আসা হলো। চলুন, ডিস্ট্রেস টলারেন্স স্কিলস বলতে ঠিক কি বোঝায় এটা একটু সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করি, তারপরে আমরা ভেতর দিকে যাব, গভীরে যাব। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক, যা আমাদের প্রতিদিনের যে জীবন, এবং প্রতিদিনের জীবনে যে যদুর সঙ্গে সাক্ষাৎ, মধুর সঙ্গে সাক্ষাৎ, মাছওয়ালার সঙ্গে সাক্ষাৎ, দুধওয়ালার সঙ্গে সাক্ষাৎ, ট্রেন ট্রেনে হাজার হাজার লোকের সঙ্গে সাক্ষাৎ, শিয়ালদা স্টেশন থেকে বেরোবার সময় টিকিট কালেক্টরের সঙ্গে সাক্ষাৎ, রাস্তায় ট্রাফিক সিগন্যাল ভেঙে ট্রাফিক পুলিশ স্যারের সঙ্গে সাক্ষাৎ, ট্রাফিক সার্জনের সঙ্গে সাক্ষাৎ, অথবা কোনো সময় অ্যাক্সিডেন্টে পড়া, কোনো সময় পাহেলগাঁয়ে গিয়ে সদ্য বিবাহিত স্বামীকে খুইয়ে বসা, তার পরিপ্রেক্ষিতে আবার হাজার হাজার সমালোচনা আলোচনা, তার পরিপ্রেক্ষিতে আবার রাতের বেলার আরো অনেক ঘটনা, তারপরের দিনে খবরের কাগজে হইচই, এই যে চলতেই থাকছে আমাদের জীবনে বিভিন্ন ঘটনা বলি, এই ঘটনা বলি, এই যে ডিস্ট্রেস, একে আমরা কি করে টলারেট করবো, কি স্কিল আমি বলতে চাইছিটা কি, পুটিং আপ উইথ রাদার দ্যান চেঞ্জিং অর গেটিং রিড অফ, পুটিং আপ উইথ, ওটাকে নিয়েই এগিয়ে এগোনো, ওটাকে নিয়েই এগোনো, একটা ডিস্ট্রেস কন্ডিশন, ওটাকে নিয়েই এগোনো, রাদার দ্যান চেঞ্জিং। ঠিক ওই সময় ওটাকে পরিবর্তন করবার প্রক্রিয়া না করে, বা ওটাকে একদম ওটার থেকে উদ্ধার পাওয়ার রাস্তা না করে, an আনওয়ান্টেড সিচুয়েশন, এমন একটা আনওয়ান্টেড সিচুয়েশন যা থেকে আমরা ওর মধ্যেই থেকে ওর সমাধানের চেষ্টা করা, সেই সময়ে ডিস্ট্রেস টলারেন্স তাই শেখায়। অর্থাৎ আপনি প্রবলেম থেকে দূরে বেরিয়ে গিয়ে বা র্যাডিক্যালি চেঞ্জ করে দিয়ে সেই সময় যদি কিছু ঘটাতে চান, তাহলে তার রিয়াকশন, আপনার রেসপন্ডের বদলে সে কোনো আপনার রিয়াকশন ঘটে, তাহলে সেই রিয়াকশনের যে বিপরীত রিয়াকশন, তা কিন্তু আপনাকে একটা ক্যাটাস্ট্রফিক, ভয়ঙ্কর বিপদের মুখে ফেলতে পারে। আমরা মুখে অনেক সময় বলি, দেখবেন ট্রেনে একটা কথা বলা হয়, ট্রেনে খুব কমন ল্যাঙ্গুয়েজ, দুজন ঝগড়া করছেন, পাশ থেকে একজন মন্তব্য করছেন, দাদা হাত থাকতে মুখে কেন, মানে হি ইজ ইনসিস্টিং, দাদা দুটো ঘুষি মেরে দিন না। মানে বক্তব্যটা হচ্ছে কি, এই যে বিভিন্ন ধরনের যে প্রভোকেটিং ওয়ার্ডস, এখানে আপনি কিভাবে, আপনি কিন্তু ভাববেন না যে ওই যে ভদ্রলোক বললো হাত থাকতে মুখে কেন,
আপনি যদি একটা ঘুষি মারেন আর তারপরে যদি প্রবল বিক্রমে আরো 4টে লোক আপনাকে ঘুষি মারে, ওই লোকটা কিন্তু সবার আগে লুকাবে, সবার আগে লুকাবে, আর পরের স্টেশনেই পালিয়ে যাবে। সো এই যে টলারেন্স, এখানে যে টলারেন্সের প্রয়োজনীয়তা আছে, এই বিষয়টাই স্কিল আপনাকে শিখতে হবে বা শেখা কিভাবে সম্ভব, এটাই আমাদের আলোচনার বিষয়। ওয়েজ অফ জাস্ট গেটিং থ্রু, ওয়েজ অফ জাস্ট গেটিং থ্রু, ওই অবস্থার মধ্য দিয়ে আমরা কি করে পাস করব এ স্ট্রেসফুল সিচুয়েশন উইদাউট মেকিং এনিথিং ওয়ার্স। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যখন একটা উত্তেজনার পরিস্থিতি হচ্ছে, তখন সবার প্রথম সেই জায়গাটাকে ফাঁকা করার প্রয়োজন পড়ে, এবং সেই ফাঁকা করার প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গে দেখবেন পুলিশ প্রশাসন যখনই কোনো ঘটনা ঘটে তখন সবার প্রথমে এই রাস্তাটা নেয়। দেখুন জীবনের যে কোনো ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে। আপনি যদি সেই জায়গাটাকে সঙ্গে সঙ্গে পুরোপুরি ভাবেন যে প্রবলেমটাই মিটিয়ে দেবো, তাহলে কিন্তু যে প্রবলেমটা সেই সময় মেটাতে গেলে প্রবলেমটা সলভ করা কঠিন হয়ে পড়তে পারে। আপনার একটা চাহিদা আছে, আপনার একটা চাহিদা আছে, আপনি ঘোষণা করতে পারেন লেবারদের একটা চাহিদা আছে, একটা স্ট্রেসফুল কন্ডিশন তৈরি হয়েছে, তোড়ফোড় চলছে, ভাঙচুর চলছে, সেখানে যদি আপনি বলেন যে ওসব কিছু মানি না, কিচ্ছু হবে না, যাও, আমি যদি এই ধরনের উত্তর দিই, মানে প্রবলেমটাকে পুরোপুরি মানে গেটিং রিড অফ করে দিই, তাহলে কিন্তু প্রবলেমটা আরো ওয়ার্স কন্ডিশনে পৌঁছতে পারে। অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের ফলে আপনি অ্যাক্সিডেন্টের প্রবলেমটা সলভ না করে আপনি অ্যাক্সিডেন্ট হলো কেন, যার সঙ্গে হলো তাকে মারধর শুরু করলেন, অথবা রাস্তার মধ্যে হইচই শুরু করে দিলেন, ট্রাফিক কনস্টেবলকে আপনি গালাগালি করতে শুরু করলেন। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ডিস্ট্রেসকে কমায় না, ওয়ার্সেন করে। কারণ উত্তেজনা হচ্ছে। ভালো করে শুনে রাখুন, খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন। একজন লোকের ফিমার ফ্র্যাকচার হয়েছে, হসপিটালে যেতে যেতে, কত লোক ফিমার ফ্র্যাকচার হয়েছে, হসপিটালে যেতে যেতে মারা গেলেন। আপনি শুনলে অবাক হবেন, ওই ভদ্রলোক ফিমার ফ্র্যাকচারের কারণে, ডাইরেক্ট কারণে বা তার যন্ত্রণার কারণে, ফ্র্যাকচারের জন্য, মাংসপেশিতে সেই ফ্র্যাকচার তার ক্ষতিগ্রস্ত করার জন্য সেই পেশেন্ট মারা গেলেন না। উনি অনেক উত্তেজিত হয়ে, যখন ফিমার ফ্র্যাকচার হয় তখন তার থেকে যে ফ্যাট বেরিয়ে আসে বোন থেকে, বোন ম্যারোর সাথে, সেই ফ্যাট তার সারা শরীরে সার্কুলেট হয়ে গেল থ্রু দা সার্কুলেটরি সিস্টেম, এবং তার লাংয়েও তার ক্ষতিগ্রস্ত অবস্থা তৈরি হলো, এবং উনি মারা গেলেন। মানে আপনি যে যে উত্তেজনা, উত্তেজনার ফলে বেশি বেশি করে আমাদের হার্ট পাম্প করতে শুরু করে, কাম ডাউন কাম ডাউন কাম ডাউন, সেটাই হচ্ছে একমাত্র স্ট্র্যাটেজি। যখনই কেউ ইনজিওর হবে, সবার প্রথম তাকে কাম ডাউন করবেন। কাম ডাউন করলেই তার মধ্যে উত্তেজনা কমবে এবং তার সার্ভাইভাল রেট বেড়ে যাবে। সাপের কামড়ের ক্ষেত্রে ঠিক একই জিনিস বলা হয়, উত্তেজনা কমো, হসপিটাল পর্যন্ত যাওয়া পর্যন্ত তাকে উত্তেজিত, তাকে ঘুমিয়ে পড়তে দেওয়া হয় না, আর উত্তেজিত হতে বারণ করা হয়। তাকে বলা হয় না, উত্তেজনার কোনো কারণ নেই। তখন সাপের গল্প নয়, বরং সাপটাকে তখন মানে এটাই বোঝানোর চেষ্টা করা হয় তা সাধারণ সাপ তাকে কামড়েছে। কারণ সে যদি উত্তেজিত হয় তাহলে তার হার্ট রেট বেড়ে গিয়ে আরো তাড়াতাড়ি ভেনাম সারা শরীরে ছড়িয়ে পড়ে, মৃত্যু ত্বরান্বিত হয়, নিউরোটক্সিন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদেরকে বুঝতে হবে এই স্কিল, টলারেন্স স্কিল, অনেকগুলো কম্পোনেন্ট আছে, আমি এগুলো আস্তে 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 আসবো। মিনস টু বিয়ার পেন স্কিলফুলি। পেন ইজ দেয়ার, পেন ইজ দেয়ার, বাট আপনি কিভাবে স্কিলফুলি ডিল করবেন, সেই বিদ্যাটা অর্জন করা এই ডিস্ট্রেস টলারেন্স স্কিল অ্যাকুইজিশনের মাধ্যমে আপনি অ্যাচিভ করতে পারেন। অ্যাক্টিভিটি, স্পেন্ড 2-3 minutes থিঙ্কিং অ্যান্ড শেয়ারিং আইডিয়াস। খুব তাড়াতাড়ি, মাত্র 2-3 মিনিটের মধ্যে ব্যাপারটাকে ভেবে ফেলতে হবে এবং আইডিয়া শেয়ারিং করতে হবে যারা যারা আছেন সেখানে, যারা ডিল করছেন বা যে পার্টি ডিল করছে। দেয়ার আর নো রং অ্যান্সার্স, ওই সময়ে কোনো উত্তরই রং উত্তর নয়। প্রত্যেকের সঙ্গে আপনাকে উত্তেজনাহীন এই রা ভুল বলছিস, আপনার তোর আইডিয়া ভুল, এই ধরনের উত্তেজনা না প্রকাশ করে, দেয়ার আর নো রং অ্যান্সার্স, প্রত্যেকের আইডিয়াকেই ওপেন মাইন্ডে নেওয়া এবং স্কিলফুলি তাকে ইউটিলাইজ করা, এটাই এখন আপনার প্রথম অ্যাক্টিভিটি হবে। চলুন পরবর্তী স্লাইডে যাওয়া যাক। Goals of distress tolerance. The goal of distress tolerance is to accept, find meaning for and tolerance distress. অর্থাৎ যখন একটা ডিস্ট্রেসফুল
কন্ডিশন, একটা স্ট্রেসফুল কন্ডিশন ডেভেলপ হলো, তার ফলে মনের ভিতরে স্ট্রেস ডেভেলপ করলো এবং ইমোশনাল হয়ে পড়লেন, আপনি ইমোশনাল আউটবাস্ট হলো, আপনি ওভারওয়েলমিং হয়ে গেলেন। সেই অবস্থায় সবার প্রথম কাজ হচ্ছে অ্যাকসেপ্টেন্স। যা ঘটেছে সেটাকে অনুধাবন করা, সেটাকে বোঝার চেষ্টা করা, তাহলে তার ইম্প্যাক্টকে আপনি কমাতে পারবেন। পেন অ্যান্ড ডিস্ট্রেস আর পার্ট অফ লাইফ, রিফিউজিং টু অ্যাকসেপ্ট দিস লিডস টু সাফারিং। যখন যা ঘটেছে সেটাকে আপনাকে অনুধাবন করতে হবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং অ্যাকসেপ্ট করে আপনি, তার মানে কি এই যে আপনি অ্যাকসেপ্ট করে নিলেন মানে আপনি ওকে লাইক করে বসলেন না, বারবার আপনি চোট পেলে আনন্দিত হবেন, ব্যাপারটা তা নয়, সেটাও আমি কিছুক্ষণ পরে ক্লিয়ার করবো। কিন্তু এই সাফারিংটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং সাফারিংটাকে অ্যাকসেপ্ট করে আপনাকে এগিয়ে যেতে হবে। এনি অ্যাটেম্পট, প্লিজ আনমিউট, প্লিজ মিউট ইউর সেলফ, প্লিজ মিউট ইউর সেলফ। হিমাদ্রি চক্রবর্তী, হ্যাঁ, চলে আসুন আলোচনার মধ্যে, আমরা আবার আলোচনার মধ্যে প্রবেশ করি। এনি অ্যাটেম্পট অ্যাট চেঞ্জ উইল প্রডিউস ডিস্ট্রেস। আপনি যদি সেইখানে, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গাতে, পৃথিবীতে কোনো পরিবর্তনই প্রথমে আনন্দদায়ক নয়, কোনো পরিবর্তনই মানুষ চায় না। পশ্চিমবঙ্গে এই পরিবর্তন যে চায় না, তার ফলাফল আমরা 34 বছর এবং তারপরেও দেখি। কিন্তু ভারতবর্ষে এই জায়গাটা কিন্তু অনেক বেশি ওয়াইড অ্যান্ড ওপেন। যাই হোক, মূল কথাটা হলো আমাদের এটা মাথায় রাখতে হবে, চেঞ্জ কজেস ক্রাইসিস অ্যান্ড ক্রাইসিস কজেস চেঞ্জ। যখন চেঞ্জ হয় তখন ক্রাইসিস ডেভেলপ করে, এবং ক্রাইসিস ডেভেলপ হলেই চেঞ্জের কথা আসে। কাজে চেঞ্জ করাটা কিন্তু সবসময় কোন একটা ডিস্ট্রেসফুল সিচুয়েশনে আপনি সঙ্গে সঙ্গে গিয়ে পরিবর্তন করে ফেলবেন, এরকম প্রচেষ্টা কিন্তু আপনার ক্রাইসিসকে আরো বাড়িয়ে দেবে। দেয়ারপর ডিস্ট্রেস টলারেন্স স্কিলস আর নেসেসারি। সেই সময় আপনার হঠাৎ করে আপনি বিশাল কিছু করে ফেলবেন, ভাব দেখাচ্ছেন, এবং ভাবলেন না না এসব বন্ধ বন্ধ করো, এটা এটা এইভাবে হবে, ওটা ওইভাবে, এরকম ভাবে হবে না। কোনো সেখানে নির্দেশ কাজ করবে না, সেখানে সবার প্রথম শান্তি, ক্লামনেস বজায় রাখা, তাহলে সিচুয়েশন না হলে আপনার হাতের বাইরে যাবে। সিচুয়েশন কথার মানে অ্যাক্সিডেন্ট জনিত সিচুয়েশন, ট্রমা জনিত সিচুয়েশন, আরো অনেক কিছু হতে পারে। নেক্সট আমি আলোচনায় ঢুকছি। হোয়াট ডাজ এ ডিস্ট্রেস মুভমেন্ট লুক লাইক? একটা ডিস্ট্রেসফুল মুভমেন্ট ঠিক কেমন লাগে দেখতে তাকে? ডিস্ট্রেস টলারেন্স স্কিলস আর নিডেড when emotions feel overwhelming, but action may make things worse. আপনি একটা জিনিসকে বুঝতে পারছেন যে জিনিসটা প্রচন্ড কষ্টদায়ক, আপনি তার দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছেন, আপনার যে পাশে আছে সে দারুণভাবে ইমোশনাল হয়ে পড়েছে, আর আপনি যদি সেখানে ইমিডিয়েট কোনো অ্যাকশন নিতে যান তাহলে কিন্তু থিংস আরো ওয়ার্স হতে পারে। সেই জন্য সিচুয়েশনস মে ইনক্লুড রিসিভিং পেইনফুল নিউজ। কোনটা কিরকম কিরকম হতে পারে ডিস্ট্রেসফুল মোমেন্ট? যেমন একটা রিসিভিং পেইনফুল নিউজ, দেখবেন আমরা কেউ যদি বাড়িতে মারা যায় আমরা কিরকম করে তাকে কনভে করি, আচ্ছা বাবু তুমি তো বাইরে আছো, কোথায় আছো এখন? বলে আমি এখন শিয়ালদা স্টেশনে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি কোথাও যাবে না, সরাসরি বাড়িতে এসো, তোমার বাবার একটু শরীরটা খারাপ আছে, আমরা তাকে হসপিটালে নিয়ে যাবো ভাবছি, তুমি আসলে তবে আমরা যাবো। ঠিক আছে আমি আসছি, আমি অন্য কোথাও যাবো না, আজকে আমি ক্যারামটা না খেলেই ঢুকে পড়বো, ক্যারাম না খেলেই আজকে আমি ঢুকে পড়বো। ভালো কথা। তো এইভাবে আমরা কনভে করি, মানে অ্যাকচুয়ালি হয়তো দেখা যাচ্ছে দি ফাদার ডায়েট, বাবা মারা গেছেন, সেই খবরটা তাকে এইভাবে কনভে করা হচ্ছে, হয় না? এইভাবে তো আমরা কনভে করি। হ্যাভিং অ্যান ইন্টেন্স আর্গুমেন্ট, একটা বিরাট ভাবে ঝগড়াঝাটি হচ্ছে বাবার সঙ্গে ছেলের, বিরাট ঝগড়াঝাটি, বা বন্ধুর, পরম বন্ধু, তাদের মধ্যে ঝগড়াঝাটি, টিচার তার সঙ্গে স্টুডেন্টের ঝগড়াঝাটি, স্টুডেন্ট টিচারকে দুটো ঘুষিয়ে মেরে দিয়েছে, এবং এক্সপেরিয়েন্সিং আর্জেস সেলফ হার্ম, মানে নিজেকে সে ছুরিবিদ্ধ করেছে অথবা নিজেকে সে ব্লেড দিয়ে কেটেছে, সাবস্টেন্স ইউজ, কোনো নেশার দ্রব্য ব্যবহার করেছে, বা কোনো অ্যাংরি আউটবাস্ট হয়েছে, একটা অ্যাংরি আউটবাস্ট হয়ে সে তার টিভি সেটটাই 12টা বাজিয়ে দিয়েছে। ফিলিং প্যানিকড, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তাকে হসপিটালাইজ করতে হবে, এমন একটা সিচুয়েশন, সে প্যানিক হয়ে গেছে, তার সারা শরীর ঘামছে, তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, তার মাথা ধরে গেছে, তার হাড় শক্ত হয়ে গেছে, তার হাত কাঁপতে শুরু করে দিয়েছে,
তার পেটের ভিতরে জিটার, অর্থাৎ গুড়গুড় গুড়গুড় হচ্ছে, তার বারবার পায়খানা যাওয়ার ইচ্ছা হচ্ছে ইত্যাদি, এই ধরনের বিভিন্ন রকমের শারীরিক তার প্যানিক অ্যাটাকের সাইন গুলো তার মধ্যে দেখা যাচ্ছে। এবং সে যখন কথা বলছে তখন সব ইরেশনাল কথাবার্তা, তার যুক্তিহীন সে কথাবার্তা বলছে। হেল্পলেস, সে হেল্পলেস কন্ডিশন ফিল করছে, যে আমাকে মনে হয় কেউ বাঁচাতে পারবে না, আমার কেউ নেই, আমি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো না, কিছুতেই আমি বেরোতে পারবো না। অর ইমোশনালি স্টক, সে আবেগগত ভাবে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, অনুভূতি করছে সে, যে আমি নিজেকে নিজে উদ্ধার করতে পারি না, আমার বেঁচে থেকে কি হবে, আমার সাথে আমার হাজবেন্ড ছিল, সে তো মারা গেছে, আমার আর বেঁচে থেকে কি হবে, সে হয়তো পাথরে মাথা ঠুকিয়ে নিজেকে হত্যা করতে চাইছে। তো এরকম একটা সিচুয়েশন, in such moments our nerve system is activated, fight, flight, freeze response kicks in, rational thinking shuts down। অর্থাৎ কোন একটা সিচুয়েশনে আমরা কি করি, ওখান থেকে ফাইট করার চেষ্টা করি। কেউ কেউ ফাইট করার চেষ্টা করে, আবার কেউ কেউ না না চল চল এখান থেকে পালা, ফাইট করার চেষ্টা, কেউ কেউ ফ্লাইট করে, আবার কেউ পুরো ফ্রিজ, সামনে একটা সাপ দেখে সে পুরো ফ্রিজ হয়ে গেছে, নড়তেও পারছে না, চড়তেও পারছে না, তার পা চলছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটেছে মানসিক ভাবে, সে তখন ফ্রিজিং কন্ডিশনে চলে গেছে, শারীরিক ভাবে তার বহিঃপ্রকাশ করেছে, এবং তার রেশনাল থিঙ্কিং, যুক্তিতে আর সে কিছু চিন্তা করে উঠতে পারছে না, টোটালি সে শাট ডাউন পজিশনে চলে গেছে। এরকম দেখবেন অনেক সময় জীবনে এরকম আসে, কোনো কষ্টদায়ক ঘটনার সময়, তাকে, সে বুঝতে পারছে যে তার বৃষ্টি পড়ছে, অথচ সে ভিজে যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে, তারপরেও সে সেখান থেকে নড়তে পারছে না, ও ব্লিডিং হয়েছে, তো সেখানে তার মৃত্যু হয়ে যাবে, এরকম একটা পজিশন তৈরি হচ্ছে। সেখানে তাকে রেশনাল থিঙ্কিং তাকে বুঝিয়ে তাকে সেখান থেকে রেস্কিউ করা, এবং রেস্কিউটা মানে তাকে চ্যাংদোলা করে সরিয়ে দিলেই হবে না, তাকে বুঝিয়ে সরাতে হবে, না তার উত্তেজনাটা নিয়ে সে সরবে। এবং উত্তেজিত অবস্থায় তখন যদি আপনি তাকে অ্যাম্বুলেট করেন, অ্যাম্বুলেট করেন ট্রান্সফার করেন, অ্যাম্বুলেট, অ্যাম্বুলেট মানে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া, অ্যাম্বুলেট করেন, তাহলে কিন্তু তার অনেক সময় মৃত্যুও হতে পারে। কারণ সে তখন উত্তেজিত অবস্থায় আছে, তার ব্লাড প্রেশার বেড়ে আছে, হার্ট রেট বেড়ে আছে, এই কন্ডিশনটা তার উপরে ব্যাপকভাবে শারীরিক প্রভাব বিস্তার করে, এবং কিছুক্ষণ আগে যে ফ্র্যাকচারের গল্পটা বলেছিলাম, ফিমার ফ্র্যাকচার, তারপরে মৃত্যু, সেভাবেও ব্যাপারটা করতে পারে। সো ডিস্ট্রেস টলারেন্স ইজ নট অ্যাবাউট সলভিং দ্য প্রবলেম রাইট ওয়ে। মানে আপনি কেউ দক্ষ মানুষ, একটা ডিস্ট্রেসফুল কন্ডিশন হলো, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কেউ মারা গেছে, অথবা কোনো বাজে খবর এসেছে, ছেলে পরীক্ষায় ফেল করেছে, আপনি খুব দক্ষ মানুষ, ভাবলেন চেঁচামেচি করব, সবাইকে ধমকাবো, আপনার প্রবলেম সলভ করে, কি রে কি হয়েছে রে বলে আপনি প্রবেশ করলেন, মানে সেই, মানে কি বলে, নাট্য রঙ্গমঞ্চে এক ভিলেনের প্রবেশের মতো আপনি প্রবেশ করলেন, কি রে কি হয়েছে রে, কে কি বলছে শুনি, বলে শুরু করলেন আপনি। তো ডিস্ট্রেস টলারেন্স ইজ নট অ্যাবাউট সলভিং দ্য প্রবলেম রাইট ওয়ে, ইট ইজ অ্যাবাউট সার্ভাইভিং দ্য মোমেন্ট অ্যান্ড স্টপিং ইম্পালসিভ রিয়াকশনস দ্যাট উই মাইট রিগ্রেট ল্যাটার। সেই সময় আমি যে ধরনের রিগ্রেটফুল সিচুয়েশন গুলো করি, আমার বাবার মৃত্যুর জন্য ওই ডাক্তারবাবুই দায়ী, বলে ডাক্তারবাবুর বাপ বাপান্ত, ডাক্তারবাবুর চেম্বার ভাঙচুর, ডাক্তারবাবুকে যাচ্ছে তাই বললাম, করে পরবর্তী রিগ্রেট করলাম, তখন আমাকে থানায় বসিয়ে ইনভেস্টিগেশন চলছে, তখন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, না ওটা আমার করা উচিত হয়নি, কারণ আমি তখন ওই কি সেই স্কিল, অর্থাৎ ফার্স্ট এড, সাইকোলজিক্যাল ফার্স্ট এড স্কিলের অভাবে এটা করেছি, বা আমাকে সেই সময় কেউ বোঝায়নি। সো এভরি সিচুয়েশনকে হ্যান্ডেল করবার জন্য সাইকোলজিক্যাল ফার্স্ট এড স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ মাস্ট লার্ন ইট। এই আলোচনার মাধ্যমে, এই ওয়ার্কশপের মাধ্যমে সেই দিকেই আমরা আপনাকে আস্তে আস্তে নিয়ে যাব, শেখাবার চেষ্টা করবো, ধৈর্য রাখবো। সিচুয়েশন ওয়ার দিস স্কিলস হেল্প, কোন কোন পজিশনে এই স্কিল আপনাকে হেল্প করতে পারে। স্কিল আমরা শিখবো, তার জন্য একটু ধৈর্য রাখার দরকার আছে, বাট তার আগে একটু সিচুয়েশন গুলো বোঝা দরকার, যে কেন, ওয়াই শুড উই লার্ন। আজকে ফেসবুকের যুগ, আজকে ইনস্টাগ্রামের যুগ, আজকে মোবাইল ফোনের যুগ, আজকে মোবাইল অ্যাডিকশনের যুগ, এবং সেই অ্যাডিকশনটা কত সেকেন্ডের অ্যাডিকশন, কয়েক সেকেন্ডের, 30 সেকেন্ডের অ্যাডিকশন।
এবং 3 মিনিটের ভিডিও, 3 সেকেন্ডের ভিডিও, 30 সেকেন্ডের ভিডিও, তা থেকেই এমন ভাব যে তা থেকেই আমি জগৎ বুঝে যাচ্ছি। ভ্রান্ত, উস্কানিমূলক ভুল তথ্য হাজার হাজার ভাবে প্রচারিত করে যাওয়া হচ্ছে। সেই থেকে আমাদের ধৈর্যটাকে আমরা একদম ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত করে তুলছি। আমরা ধৈর্যহীন হয়ে পড়ছি। আমরা এখনো আর আগ্রহী নয় কেউ বই পড়ে বিষয়টা বুঝতে। যখন আপনি বই পড়েন, তখন বই পড়তে পড়তে বইয়ের কল্পনায় আপনি পাহাড়ের কথা ভাবতে থাকেন। যখন আপনি পাহাড়ের ছবি দেখেন, তখন আপনাকে আর পাহাড়ের ছবিটাকে কল্পনা করতে হয় না। তাহলে আপনার ইমাজিনেশন পাওয়ার বাড়াতে বই পড়া এবং ধীরে ধীরে পুরো বিষয়টাকে আত্মস্থ করা, নন জাজমেন্টালি, আপনি জাজমেন্ট না করে তাকে অনুভব করার চেষ্টা যদি করেন, তাহলে সেটা আপনার ইমাজিনেশন পাওয়ার বাড়ে, আপনার মস্তিষ্কের বিজ্ঞানসম্মত চেতনার উন্মেষ ঘটায়। আপনার মধ্যে কবিতা লেখা বা কোনো কিছু রচনা করা বা একটা পেন্টিং করা বা সংসারটাকে সুন্দরভাবে সুসজ্জিত করা, এমনকি আপনার টিভির ওপরে একটা বাস্কেটে সুন্দরভাবে ফুলকে সাজিয়ে রাখা, ফুলদানিকে করা, লক্ষ্মী পুজো বা গণেশ পুজোর সময় আপনার বাড়িতে আলপনা দেওয়া, সেটা কিভাবে হবে? আর্ট। এগুলো আপনার মধ্যে ক্রিয়েটিভিটির জন্ম দেয়। এবং আপনাকে বলি, মন্ডলা আর্ট, মন্ডলা, আপনি জানেন মন্ডলা আর্ট বলে একটা আর্ট আছে। খুব সূক্ষ্ম ভাবে একটা ছবি বিভিন্ন ডিজাইন করে 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 গোলাকৃতি অনেক কিছু বানানো হয় বা অনেক রকমের শেপে বানানো হয়। আমেরিকাতে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, তারা বলছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আমেরিকাতে বলছে যে মন্ডলা আর্ট ক্যান বি প্র্যাকটিস টু রিডিউস স্ট্রেস, টু রিডিউস অ্যাংজাইটি, টু ডেভেলপ পেশেন্স, টু ডেভেলপ টলারেন্স। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই মন্ডলা, মন্ডলা মানেই ভারতবর্ষের সৃষ্টি। মন্ডলা শব্দের মধ্যেই আপনি বুঝতে পারছেন ভারতীয় এক সংস্কৃতি, যেখানে আলপনা আকারে মন্দিরগুলোতে সাজানো হয়, বাড়িতে সাজানো হয়। আপনি উড়িষ্যায় যাবেন, গ্রামগঞ্জে যাবেন, প্রতিদিন আলপনা দেওয়ার রীতি উড়িষ্যার গ্রামে গ্রামে। সো এই যে শিল্প, এই শিল্প কিন্তু পারে আমাদেরকে স্ট্রেস, অ্যাংজাইটি থেকে মুক্ত রাখতে। আপনি চেষ্টা করে দেখুন তো মন্ডলা পারেন কিনা। যদি না পারেন আমাকে বলবেন, আমি আপনাদের ছবি পাঠাবো, সেই ছবির কপি করুন। দেখবেন একটা মন্ডলার আর্ট শেষ করতে সপ্তাহ থেকে 15 দিন সময় লেগে যায়। এবং এই সময়ের মধ্যে আপনি যখন ওটাকে ফিনিশ করবেন, আপনার মধ্যে ধৈর্য, কনসেন্ট্রেশন দারুণ ভাবে বেড়ে যাবে। এটাও তো একটা স্কিল স্যার। আজকে বড় অভাব, এর বড় অভাব, বড় অভাব। আমরা খালি দৌড়চ্ছি, কোর ভ্যালুর দিকে নয়, আমরা খালি চাকচিক্যের দিকে দৌড়চ্ছি। কোর ভ্যালু আমাদের নিকৃষ্ট জায়গায় পৌঁছচ্ছে। ইউ ক্যানট চেঞ্জ দ্য সিচুয়েশন ইমিডিয়েটলি। ফর এক্সাম্পল, ওয়েটিং ফর রেজাল্টস। আরে রেজাল্ট একটা সময় বেরোবে, তার আগে আপনি রেজাল্ট নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। তা আপনি কি পারবেন ইমিডিয়েটলি চেঞ্জ করে দিতে আপনার এই রেজাল্টকে বা আপনার সময়কে? ডিলিং উইথ গ্রিফ, একটা দুঃখ, একটা অপরাধ বোধ আপনার মধ্যে রয়েছে। স্টাক অফ ট্রাফিক, আপনি রাস্তায় দাঁড়িয়ে গেছেন, আপনি ধর্মতলার মোড়ে স্টাক হয়ে গেছেন ট্রাফিকে, খালি হর্ন মেরে যাচ্ছেন, খালি হর্ন দিয়ে যাচ্ছেন, খালি হর্ন দিয়ে যাচ্ছেন। আপনি একটা শিক্ষিত মানুষও বুঝতে পারছেন না যে আপনার ওই হর্ন, এয়ার হর্ন, যা আপনার পাশের গাড়িতে বসে থাকা বৃদ্ধ মানুষটি, রাস্তার কুকুরগুলো, তাদের জন্য কি ভয়ানক কষ্টদায়ক। আপনি ফিলই করছেন না, আপনি করে যাচ্ছেন, আপনি অধৈর্যের প্রকাশ করে যাচ্ছেন। আপনি ইমিডিয়েট সলিউশন চাইছেন, ভাবছেন যত হর্ন দেবেন ট্রাফিক পুলিশ আপনাকে কাকু বলে রাস্তা ছেড়ে দেবে। রিজেকশন, রিজেকশন। আপনি আপনার প্রেমিকার সঙ্গে আপনার রিজেকশন হয়েছে, আপনার ডাইভোর্স হয়ে গেছে। এই যে সিচুয়েশন কেমন হনই, আপনি আজকে ডিভোর্স করেছেন আর কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার একটা বিয়ে করে ফেলতে পারবেন? পারবেন না। সেখানে ওয়েটিং লিস্ট থাকে। তো সবার প্রথম আপনাকে অনুভব করতে হবে, বুঝতে হবে যে আপনি ইমিডিয়েটলি সিচুয়েশনকে পাল্টাতে পারবেন না। সেখানে স্কিল শিখলে আপনি এই প্রবলেমটাকে কি করে অ্যাকসেপ্ট করবেন এবং পরবর্তীতে আরো কি কি করবেন সেসব শেখাও। ইমোশনাল প্ল্যান ইজ হাই অ্যান্ড ইউ ফিল লাইক এসকেপিং ইট। আপনি, আপনার একটা প্ল্যান আছে, ইমোশনালি আপনি, ইমোশনাল পেন আছে, আপনি সেই পেন, ইমোশনালি আপনি এত বেশি পেনফুল কন্ডিশনে আছেন, অথচ আপনি এখান থেকে
পালিয়ে যেতে চাইছেন, কোন রকমে পালিয়ে যেতে চাইছেন। এবং স্যার, গেট কিপিং গেট কিপিং ট্রেনিং বলে একটা ট্রেনিং হয়, জানেন গেট কিপিং ট্রেনিং কি সাইকোলজিতে? গেট কিপিং ট্রেনিং আপনাদের শেয়ার করব। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির গেট কিপিং ট্রেনিং এর উপরে একটি কোর্স করছে, 6 মাসের কোর্স। গেট কিপিং ট্রেনিং হলো যে ট্রেনিং এর মাধ্যমে সুইসাইড কে প্রিভেন্ট করা যায়। আপনারা তো দেখছেন চারিদিকে, সারা ভারতবর্ষে প্রায় 150 ডক্টর সুইসাইড করেছে কাজের চাপের কারণে। আপনারা দেখছেন কিভাবে মৃত্যু বরণ করছেন ট্যালেন্টেড ছেলেপুলেরা। তো এই যে চাপ, ডিস্ট্রেস, এই চাপ বা ডিস্ট্রেস আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে শিখতে হবে, কোন সাইন থেকে বুঝতে হবে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, ইমোশনাল পেন ইজ হাই অ্যান্ড ইউ ফিল লাইক এসকেপিং ইট। আপনি এখান থেকে পালাতে চাইছেন, অ্যাকচুয়ালি পালানোটা অনেক সময় জীবন থেকে পালানোর মতো, বা জীবন থেকে পালানোর কথাই হয়তো সে ভাবছে। আপনি কি বুঝতে পারছেন? আপনি কি অনুভব করতে পারছেন কিভাবে তাকে, কোন স্কিলে আপনি তাকে কনভিন্স করবেন আবার জীবনের ছন্দে ফিরিয়ে আনবেন? ভেবেছেন কি? শিখতে কি আগ্রহ হয় আপনার? ধৈর্য রাখ। ইউ ফিল an urge to react impulsively. For example, yell, quit, harm, binge, text someone toxic. একটা লোক যাকে দেখলে আপনার মাথা গরম হয়ে যায়। অনেক মানুষ বলে, ওই লোকটাকে দেখলেই আমার একদম মাথা গরম হয়ে যায়। কেন বলুন তো? আপনি ওই লোকটার গুণাবলীগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেননি। আপনি ওই লোকটার বাজে দিকগুলোকে নিয়ে সারা দিন ধরে আপনার মাথাতে মাঙ্কি চেটিং করে গেছেন। অথচ ওই লোকটা অজান্তেই আপনার কাছে সব থেকে ইম্পর্টেন্ট লোক হয়ে গেছে, আপনার মস্তিষ্ককে দখল করে ফেলেছে। আপনার মস্তিষ্ককে সেই দখল করে ফেলেছে, তাকে আপনি ইম্পর্টেন্স দিয়ে দিয়েছেন। তা এইভাবে আপনি চলতেই থাকছেন সারাদিন ধরে। আপনি সারাদিন ধরে চিৎকার চেঁচামেচি, হার্ম করছেন, নিজের প্রতি হার্ম করছেন, ইত্যাদি ব্যাপারগুলো ঘটাচ্ছেন। এবং আপনি হয়তো অ্যাডিকশনের মধ্যেও পড়ে যাচ্ছেন, আপনি তো নেশার মধ্যেও পড়ে যাচ্ছেন। আপনি ভাবছেন এটা ভালো একটা রাস্তা, নেশা করলে আমি সব ভুলে থাকতে পারবো। পাড়ার পাঁচুদা আপনাকে এক ঢোক খাইয়ে বা 2 ছিলিম টানিয়ে আপনাকে অভ্যাস করে দিয়েছে। পরে আর পাঁচুদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে আর পাঁচুদাকে খুঁজে পাওয়া যাবে না। কারণ পাঁচুদা মাছ ধরে জীবনযাপন করতো, এখনো মাছ ধরে জীবনযাপন করবে। আর আপনি তো পড়াশোনা শিখে এমবিএ করছেন, আপনি কি মাছ ধরে জীবনযাপন করবেন? কাজে বোঝার চেষ্টা করবেন কার দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন। ভিজুয়াল আইডিয়া খুব গুরুত্বপূর্ণ একটা আইডিয়া। একটা টেবিল করুন, টেবিলের মধ্যে আপনি দুটো কলম বানান। সেই কলমের মধ্যে আপনি লিখুন যে আপনার স্কিলফুল সিচুয়েশনে থাকলে কি লাভ, আর স্কিলফুল সিচুয়েশন না থাকলে কি লাভ। নিজে নিজেই তৈরি করুন, আপনি বুঝতে পারবেন। সেলফ থিঙ্কিং, সেলফ সাপোর্ট, সেলফ লাভ, সেলফ সেলফ রিয়েলাইজেশন এর মতো শক্তিশালী জিনিস আর কিছু হয় না। আপনি যখন নিজে আবিষ্কার করবেন আপনি কোথায় সুখী, আপনি যখন নিজে আবিষ্কার করবেন আপনি কোথায় হ্যাপি, আপনি যখন নিজে আবিষ্কার করবেন আপনি কোথায় আনন্দিত, আপনি সেটাই সব থেকে বেশি আনন্দদায়ক মুহূর্ত হবে আপনার জন্য। একটা আইসক্রিম দিলেই যে আপনি আনন্দ পাবেন এর কোনো গ্যারেন্টি নেই। হয়তো দেখা যাবে শুধুমাত্র আইসক্রিমের ছবি দেখেই আপনি আনন্দ পেয়ে গেলেন। এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা অনেক বড় একটা বিষয় সাইকোলজির। এগুলো এই মুহূর্তে আলোচনার মধ্যে যাচ্ছি না। চলুন, ক্রাইসিস ভার্সেস কাম, নোয়িং দ্য রাইট টাইম টু ইউজ দিস স্কিলস। আমার কাছে স্কিল আছে, আমি শেখাবো আপনাদের, আপনাদেরকে শেয়ার করব। আপনি সেই স্কিল শিখবেন কোন সময়, এই স্কিলকে ব্যবহার করতে হবে, রাইট টাইমটা কি, এই সম্পর্কে আপনাদের একটু আলোচনা করতে চাইছি এবং আপনারা সেটাকে অনুভব করার চেষ্টা করুন। ডিস্ট্রেস টলারেন্স, এমার্জেন্সি ব্রেক, নট লং টার্ম ড্রাইভিং। অর্থাৎ এটা এমার্জেন্সি ব্রেকে ব্যবহার করা হয় যখন আপনি হঠাৎ করে থেমে গেছেন, যখন আপনি হঠাৎ করে থেমে গেছেন, ডিস্ট্রেস টলারেন্স সেখানে ব্যবহৃত হবে। আপনি লং টার্ম ড্রাইভিং এর ক্ষেত্রে ডিস্ট্রেস টলারেন্স, গাড়ি চালাতে চালাতে বোঝাতেই থাকলেন, বোঝাতেই থাকলেন, বোঝাতেই থাকলেন, বোঝাতেই থাকলেন, কোনো কাজ হবে না। এটা একটা এমার্জেন্সি মেকানিজম, ফার্স্ট এড মেকানিজম।
These skills are short-term tools to reduce emotional intensity until the storm passes. খুব ইম্পর্টেন্ট কথা। ঝড় বয়ে যেতে দিন, ঝড়টাকে বয়ে যেতে দিন। এই দেখছেন না, যে খবরের কাগজে কি সুন্দর সুন্দর ছবি রয়েছে, যখন ঝড় চলছে, যখন ঝড় চলছে, সে ঝড় যে কোনো কারণে হতে পারে। একটা বোমা পড়ার ফলে ঝড় হতে পারে, একটা কালবৈশাখীর কারণে ঝড় হতে পারে, অথবা আমার বাড়িতে আমি অনুভব করেছিলাম আমফান ঝড়, তা আপনারাও অনেক অনুভব করেছিলেন। সেই সময় মাথা গুজে টেবিলের তলায় ঢুকে পড়ো বা বাংকারে চলে যাও। আপনি এইভাবে আপনি শর্ট টার্ম প্ল্যানিং সেখানে করবেন। সেখানে আপনি স্ট্রমকে পাস হওয়ার জন্য সময় দেবেন। আপনি ভাবেন না আমি ঝড়ের মধ্যেই হসপিটালে দৌড়বো, আপনি গাড়ি শুদ্ধ আপনার অন্তর্জলি যাত্রা বা বিসর্জনের বাজনা বেজে যেতে পারে। সো ওয়েট করা খুব ইম্পর্টেন্ট বিষয়। দে আর নট মিন্ট ফর অ্যাভয়েডেন্স বাট ফর ইমোশনাল ফার্স্ট এড। খুব গুরুত্বপূর্ণ শব্দ। আপনি যে এই স্কিল শিখবেন, এই স্কিল কিন্তু কোন একটা সিচুয়েশনকে বাইপাস করে এগিয়ে যাওয়া সে বলবে না, বরং বলবে ওই সময় আপনি দাঁড়িয়ে, বুক চিতিয়ে দাঁড়িয়ে কি করে ফার্স্ট এডটা দেবেন, কি করে সেই সময় তাদেরকে শান্ত কাম করবেন, এবং তাদের শারীরিক কষ্টকে, মনের কষ্টকে কিভাবে আপনারা সাবসাইড করবেন। প্রবলেমটাকে সলভ না করেই শুধুমাত্র আপনি কি করে সেখানে ক্ষততে প্রলেপ দেবেন, ক্ষততে প্রলেপ দেবেন, যেমন ফার্স্ট এডে করা হয়। আপনার হাড় ভেঙে গেছে, আপনার ডাক্তারবাবু ভাববেন কিভাবে ওই হাড়কে জোড়া হবে, ওরিপ করা হবে না ডিএইচএস করা হবে, নাকি ওখানে শুধুমাত্রই পিওপি করা হবে। পিওপি মানে প্লাস্টার অফ প্যারিস, ওরিপ মানে ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন, অথবা ডিএইচএস ডায়নামিক হিপ ফ্লিট করা হবে। অনেক কিছু আসতে পারে, অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই হতে পারে। সেই পদ্ধতিগুলো আপনি কি পদ্ধতি ওখানে অ্যাপ্লাই হবে সেটা ডক্টর চিন্তা করবেন, ভাববেন। হি উইল টেক ডিসাইড, হি ইজ দ্য সুপ্রিম অথরিটি টু ডিসাইড। আর এ ফার্স্ট এডার শুধুমাত্র তার কষ্ট যাতে বেশি না হয়, ওই জায়গায় দুটো কাঠের টুকরো দিয়ে অথবা কোনো কিছু দিয়ে সাপোর্ট দিয়ে তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। ঠিক তেমনই সাইকোলজিক্যাল ফার্স্ট এড, সাইকোলজিক্যাল ফার্স্ট এডেও এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখা হবে। সেখানে আপনি একজন সবকিছু প্রবলেম ওখানে আপনি সলভ করে দেবেন, অ্যাট ওয়ান্স করে দেবেন, ম্যাজিশিয়ানের ভূমিকা গ্রহণ করবেন, দেবদূতের ভূমিকা গ্রহণ করবেন। এরকম কথা বলা হচ্ছে না এখানে। Once calm, use emotional regulation training, problem solving training or therapy to process। অর্থাৎ এরপরে থেরাপি স্টেজে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রসেস করতে হবে। আপনি থেরাপি ওখানে দেবেন না, আপনি থেরাপি প্রসেসের জন্য আপনি তাকে রেডি করবেন। কি রিমেম্বার ফর ক্লায়েন্টস, ডোন্ট ট্রাই টু ফিক্স ইউর লাইফ ওয়েন ইউর ব্রেন ইজ ইন সার্ভাইভাল মোড। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, একদম আন্ডারলাইন করে নিন, লিখে নিন। ডোন্ট ট্রাই টু ফিক্স ইউর লাইফ। কখনোই জীবনকে সেই জায়গায় ফিক্স করতে যাবেন না বা রেকটিফাই করতে যাবেন না ওয়েন ইউর ব্রেন ইজ ইন সার্ভাইভাল মোড। যখন আপনার ব্রেন লড়াই করছে, একটা সিচুয়েশনের মধ্য দিয়ে সে লড়াই করছে, ফার্স্ট সার্ভাইভ দ্য মোমেন্ট, দেন হিল দ্য রুট। সবার প্রথম আপনি ওই যে প্রবলেমটা, যে মোমেন্টটাকে পেরোবার চেষ্টা করুন। ঝড় চলছে, ঝড়টাকে যেতে দিন। মনের ভিতরে উতাল পাতাল চলছে, উতাল পাতালকে শান্ত হতে দিন। লেট দ্য ক্লায়েন্ট কাম ডাউন, কাম ডাউন, দেন হিল দ্য রুট। এই কাম ডাউন যে প্রসেস, এই কাম ডাউন প্রসেসে অত্যন্ত সুন্দরভাবে there are so many processes, there are so many processes। বুদ্ধিজমে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। বুদ্ধিজমে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মধ্যে পড়ে বৌদ্ধ ধর্ম। সেই বৌদ্ধ ধর্মের অন্যতম শ্রেষ্ঠ তার ওপেননেস, তার লিবারাল অ্যাটিটিউড। এবং বুদ্ধদেব প্রথম আমাদের শব ব্যবচ্ছেদ প্রথা চালু করেছিলেন। তার যে থিঙ্কিং প্যাটার্ন, তার যে থিঙ্কিং ছিল, সমস্ত থিঙ্কিংটাই মানব জাতির জন্য এক মহা কল্যাণকারী প্রসেস।
মানে যুদ্ধ যুদ্ধলোভী, যুদ্ধবাজ সম্রাট অশোককেও যিনি মাটির মানুষ বানাতে সক্ষম হয়েছিলেন, তার ধারণা, সেই যে ধারণা বুদ্ধিজম, সেখানে বলা হচ্ছে পেন ইজ ইনএভিটেবল, সাফারিং ইজ অপশনাল। পেন ইজ ইনএভিটেবল, কষ্ট আমাদের জীবনে থাকবেই, বাট এই কষ্টতে আমি সাফার করব কিনা সেটা আমার অপশনাল। আমি যদি মেন্টালি সেইভাবে নিজেকে তৈরি করি, আমার মাইন্ডসেট যদি আমি সেভাবে তৈরি করি, তাহলে আমি কষ্ট থেকে উদ্ধার পেতে পারি, আমি কষ্ট থেকে বেরোতে পারি। মাইন্ডসেট ট্রেনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক সে কারণেই আমরা আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের যে ফিটনেস ট্রেনার কোর্স অ্যান্ড মাইন্ডসেট ডেভেলপমেন্ট ট্রেনিং, দুটোকে একসাথে অভিনব ট্রেনিং প্রণালীতে পরিণত করেছি, যা কিনা ভারতবর্ষে এক নতুন দিশা দেবে। আমরা আশাবাদী। আসুন আপনারা তাতে অংশগ্রহণ করুন এবং আর এগিয়ে নিয়ে চলুন এই নতুন ধারণার যাত্রাপথ। আপনি আপনার জন্য আসুন, আপনার ছেলে মেয়ের জন্য আসুন, আপনার পরিবারের জন্য আসুন, আপনার ক্লাবের জন্য আসুন, আপনার ছাত্রদের জন্য আসুন। আসুন না, বাংলার ঘরে ঘরে যে ফুটবল চর্চা, তা সঠিকভাবে প্রস্ফুটিত হোক, জেগে উঠুক সঠিক বিজ্ঞানের ব্যবহার, যা বড় অভাবে রয়েছে, যেখানে শুধু আবেগ রয়েছে। আবেগের নাম ইস্ট বেঙ্গল মোহনবাগান। ফুটবল আবেগ নয়, ইস্ট বেঙ্গল মোহনবাগান আবেগ। ভালো করে ভাবুন কথাটাকে, এটা ফুটবল আবেগ নয়, এটা ইস্ট বেঙ্গল মোহনবাগান আবেগ, অথবা মহামেডান আবেগ। তো এই আবেগ দিয়ে আমরা ফুটবলের জয় ধ্বজ্জ রচনা করার চেষ্টা করছি না। ফুটবল একটা বিজ্ঞান, ফুটবল একটা মনের আরাম, ফুটবল হচ্ছে জেন্টলম্যানস গেম আমি মনে করি। তো সেই জায়গাটাকে আমরা যদি আধুনিক বিজ্ঞান, ফিটনেস সায়েন্স, স্পোর্টস সায়েন্স, এবং এখন অনেক ট্রেনিং লাইসেন্স হচ্ছে, সবকিছুর আলোকে যদি আমরা তাকে প্রস্ফুটিত করি, মনোবিজ্ঞানের আলোকে যদি তাকে প্রস্ফুটিত করি, যথাযথ মানসিকতার বিকাশ ঘটাই, স্টেট শেখাই, এবং তার সঙ্গে সঙ্গে শেখাই মাইন্ডসেট ডেভেলপমেন্ট, তাহলে জিদ, জিল, এইসব মিলে মিশে এক নতুন জয় যাত্রা শুরু হতে পারে। আর আপনি আপনি আপনার সংসারের মধ্যে, আপনার ক্লাবের মধ্যে তার অনুঘটক হিসাবে, তার স্রষ্টা হিসাবে, তার সেই রথকে তুলে নিয়ে চলার শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হতে পারেন। আপনি সেই রথের সারথি হতে পারেন। আপনি পারেন না? আপনিই তো পারেন। আসুন, এগিয়ে আসুন। চলুন নেক্সট আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। আমি কিছুক্ষণ আগে কোর শব্দটা ব্যবহার করেছি, কোর ফিলোসফি বিহাইন্ড ডিস্ট্রেস টলারেন্স। এর মধ্যে কি দর্শনটা আছে? ইমোশনাল পেইন ইজ পার্ট অফ লাইফ, লস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, রিজেকশন, ফেলিওর, দিস আর অল হিউম্যান এক্সপেরিয়েন্সেস। আপনাকে সারা জীবনে এরকম এক্সপেরিয়েন্স আপনাকে অনেক সহ্য করতে হবে, আপনাকে এরকম এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যেতে হবে, কারণ এটাই জীবন, এটাই জীবন। আমরা ওই আবার আর্ট থেরাপির কথা বলবো। আমরা প্রচন্ড ভাবে ব্যবহার করি যে একটু গাছ আঁকুন, গাছের ওপরে আমরা বলি একটু মেঘ আঁকো ভাই, ভাগো একটু মেঘ আঁকো। মেঘ মানে কি? এই কষ্ট, আবার আনন্দ, চলে যাবে মেঘ, হাওয়ায় ভেসে যাবে, আবার আনন্দ, আবার মেঘ বৃষ্টি নিয়ে আসবে, ফুলে ফলে ভরে উঠবে প্রকৃতি, তাহলে সেখানে আবার আনন্দ, আবার ঝড় বাদল হবে, সেখানে আবার কষ্ট, আবার মেঘ সরে যাবে, আবার চলে আসবে শীতের আকাশ, শীতের আকাশ সরে গিয়ে আবার বসন্ত আসবে, রোডোডেনড্রন জেগে উঠবে, পুরুলিয়ার পলাশ জেগে উঠবে, তার সঙ্গে সঙ্গে সেই কাশ্মীরে জেগে উঠবে টিউলিপেরা, সবাই মিলে সারা পৃথিবীকে রঙিন করে তুলবে। এই যে প্রকৃতির যে জীবন চর্চা, সেই জীবন চর্চা, পেন ইজ ইনএভিটেবল, বাট আপনাকে মাঝে মাঝে এরা কষ্ট দেবে, আমাকেও দেয়, আপনাকেও দিয়েছে, আপনাকেও দেবে। এবং তাকে গ্রহণ এবং তাকে অ্যাকসেপ্ট করা যদি আপনি না জানেন, তার থেকে যদি আপনি লার্নিং না নিতে জানেন, তার থেকে যদি আপনি শিক্ষা না নিতে জানেন, তার থেকে যদি আপনি ফিডব্যাক না নিতে জানেন, তাহলে আপনার মনে হবে দিস আর অল ভ্যালিউস। অ্যান্ড
ইভেনচুয়ালি, ঘটনাক্রমে এই ফেলিওর আপনাকে দাগিয়ে দেবে, আপনার মন নিজেকে দাগিয়ে দেবে এবং ভাববে, মন ভাববে, আপনি ভাববেন, আমি ফেলিওর, আই অ্যাম ফেলিওর, বাট ইউ আর নট দ্য ফেলিওর, ইউ আর নট দ্য ফেলিওর, ইউর ফেলিওর ইজ জাস্ট দ্য ফিডব্যাক, যেখান থেকে আপনি আবার নতুন জীবন শুরু করতে পারেন। একটা ম্যাচ হেরেছেন, ফেলিওর। আপনার, আপনি ফেলিওরটাকে বোঝার চেষ্টা করেন যদি, যে কেন ফেলিওর হলাম, দেখলেন সেখানে একটা স্কিলে আপনি আটকে গেছেন। অপোনেন্টের একটা প্লেয়ার, একটা উইঙ্গার, রাইট উইঙ্গার, আপনি লেফট ব্যাকে খেলছিলেন, আপনি লেফট ব্যাকে খেলছিলেন, রাইট উইঙ্গার একটা বলকে সামনে ফেলে দিয়ে এমন একটা দৌড় দিল, আপনি আর ওকে ধরতে পারলেন না। ও কর্নার প্ল্যান থেকে শুরু করে টি এর মধ্যে ঢুকে একটা ছোট্ট সেন্টারে তার স্ট্রাইকারকে বলটা রাখলো, এবং সেখান থেকে আপনি হেরে ম্যাচ পারি হলো। আপনি গতিতে তার সঙ্গে পেরে উঠলেন না, আপনার স্পিডে আপনি পেরে উঠলেন, অথবা তার সঙ্গে আরো কিছু টেকনিক ছিল, তাতে আপনি পেরে উঠলেন না। আমি এখানে কোচিং করাতে বসিনি, আমার শব্দ বলছে যে আমি ফুটবলটা বুঝি, আমি যে শব্দ ব্যবহার করছি, বাট কোচেস নো, কোচেস নো বেটার, তারা আপনাকে শেখাতে পারে। তাহলে আপনি এই যে হারলেন, এটি তো আপনি কোচের সঙ্গে আলোচনা করেন, তিনি আপনাকে ফিডব্যাক দেবেন, আপনার ফিডব্যাক নেবেন, নিয়ে আপনাকে নতুন কৌশলে আবার সুসজ্জিত করবেন, এবং আপনার এই ফেলিওর আগামী দিনে আবার সাকসেসে পরিণত হবে। জীবনও তাই, জীবনও তাই। Ask your teacher, ask your father, ask your mother, ask your friend, ask your psychologist, ask your mind mentor, ask me, ask me. I am here to help you. So, my dear friend, feedback নিতে শিখুন। Distress tolerance teaches us how to sit with pain, কিভাবে ব্যথাকে নিয়েও জীবনযাপন করতে পারা যায়, বা সেই সময়টা উতরানো যায়। একটা প্লেয়ার ইনজিওর হয়ে মাঠের বাইরে চলে এসেছে, তার মধ্যে কি যে হতাশা, আমি আমার জীবনে বহু 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 দেখেছি, বহু দেখেছি এরকম হতাশা। সেই প্লেয়ারটা ভাবছে, আর আমার মনে হয় হবে না, এটাই আমার শেষ চান্স জীবনে, তাকে আবার মাঠে ফেরানো গেছে। এবং মজার ব্যাপার শুনে রাখুন, স্পোর্টস ইনজুরির একটা ইন্টারেস্টিং ফিচার আছে। যে বছর স্পোর্টস ইনজুরিতে একটা প্লেয়ার মাঠের বাইরে থাকে, তার পরের বছরে সে আগের বছরের তুলনায় বেশি ভালো পারফর্ম করে। কারণ তখন তার জিল, তখন তার কিছু করে দেখাবার তাগিদ অনেক অনেক বেড়ে যায়। সো উইদাউট মেকিং ইট ওয়ার্স বাই অ্যাক্টিং ইম্পালসিভলি, ইম্পালস কন্ট্রোল করার শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। আমি মাঠের মধ্যে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে, আমি মাঠের মধ্যে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে আমার ইম্পালসকে কন্ট্রোল করতে পারলাম না, আমি রেফারিকে অপমান করে বসলাম, আমি রেফারিকে তেড়ে গেলাম, অনিবার্যভাবে রেফারি আমাকে সেই বিখ্যাত রঙের কার্ডটি দেখিয়ে দিল, যা আমাকে রেল লাইনে, যা আমাকে রাস্তায়, যা আমাকে অ্যাট ওয়ান্স স্টপ করে দেয়। সেই রঙের কার্ড আমার জীবনকে দাগিয়ে দিল, বিকজ আই অ্যাম ইম্পালসিভ, উইদাউট রানিং ফ্রম ইট অর ডিনাইং ইট। অর্থাৎ ডিস্ট্রেস, যখন আমরা ডিস্ট্রেস টলারেন্স ট্রেনিং করব বা বুঝবো, তখন এই কথাটা আমাদের সবার প্রথম মাথায় রাখতে হবে, এখান থেকে চলে যাওয়াটা কিন্তু সমাধান নয়। মানে কষ্টটা থেকে আপনি দূরে সরে যাবেন, পালিয়ে যাবেন, সেটা কিন্তু প্রবলেম সলভ নয়। অথবা কষ্টটাকে অস্বীকার করাটা, বা দুঃখটাকে অস্বীকার করাটা, বা সিচুয়েশনটাকে অস্বীকার করাটা কিন্তু আপনার ব্লেমিং নয়। সেখানে আমরা যখন ব্লেমিং করি, অ্যাকচুয়ালি ব্লেমিং মানে অস্বীকার করা। আমি যখন ব্লেমিং করব যে না আমি এর জন্য দায়ী নই, আমি এর জন্য দায়ী নয়, আমি এটা সাফার করবো না। আমরা অনেক সময় বলি আই ডোন্ট ডিজার্ভ দিস, আমরা অনেক সময় এই কথাটা বলি, শব্দটা প্রত্যন্ত সো কল্ড শিক্ষিত মানুষের মুখ থেকে এই শব্দটা দুর্দান্ত ভাবে বেরোতে দেখি। কি দেখা যায়, আই ডোন্ট ডিজার্ভ দিস, মানে আমি রাস্তায় গেলাম, বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিতে ভিজে যাওয়ার পরে আমি কোনো গাড়ি পাচ্ছি না, ট্যাক্সি হলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা অবস্থা, ভেজা থাকা অবস্থা আমাকে দিচ্ছে না, আমি পয়সা দেবো, আই ডোন্ট ডিজার্ভ দিস। আমি একটা কেউকেটা, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে গেছি,
সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে পরপর পরপর লাইনে দাঁড়িয়ে সবার কাছ থেকে ফর্ম তুলতে হচ্ছে। আমিও সবার জন্য ফর্ম তোলার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ করে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমার মনে হলো, না, আমি এটা ডিজার্ভ করি না। আমি তো একটা বড় লোকের ছেলে, তো আমি লাইন কেন দেবো? আমি অনলাইনে ফর্ম কিনে নিয়ে ফিল আপ করে দেবো। ওদের ওখানে অনলাইন সিস্টেমটা নেই। তখন সে তর্ক করতে শুরু করলো। কি তর্ক করতে শুরু করলো? যে সব জায়গায় তো অনলাইন আছে, আপনার এখানে নেই কেন? তার মানে এই শিক্ষা প্রতিষ্ঠান ভালো না। আরে স্যার, ইন্টারভিউ বোর্ডে গেলে আমি আমার জীবনে বহু দেখেছি। আপনি ইন্টারভিউ বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য গেছেন, আপনাকে একা ডেকেছেন, আপনার যোগ্যতার ভিত্তিতে আপনাকে একা ডাকা হয়েছে। এরকম তো হয় জীবনে, আমার জীবনে তো বহু হয়েছে। তো সেখানে আপনি যখন গেছেন, দেখা গেল আপনাকে বলা হচ্ছে 11টার সময় আসুন। আপনি 11টা বাজে 5-এ গিয়ে একদম হাজির। আপনি সেখানে বসে আছেন। 12টার সময় আপনাকে ডাকা হচ্ছে। ডাকার পরে আপনাকে এই যে 12টা পর্যন্ত আপনি ওখানে বসে রইলেন, আপনি ভাববেন না যে আপনি ওখানে বসে রইলেন আর আপনাকে পাখা চালিয়ে দিয়ে পাখার বাতাস খাওয়ানো হচ্ছিল। ইউ আর বিং ওয়াচড। আপনাকে লক্ষ্য রাখা হচ্ছিল। প্রতি মুহূর্তে সিকিউরিটি আপনাকে বারবার করে জিজ্ঞেস করছে, স্যার কোনো অসুবিধা হচ্ছে না তো? স্যার পাখাটা চালিয়ে দেবো? স্যার অমুক করে দেবো? স্যার প্রিন্সিপালকে বলবো? স্যারকে খবর দেবো? আপনাকে ডাকার জন্য বলবো? আপনি তাদের সঙ্গে, তারা আপনাকে অ্যাকচুয়ালি অধৈর্য কত সেটা, দে আর ট্রেন টু ডু দ্যাট। তারা আপনাকে প্রভোগ করছে। আপনি ফাঁদে যখনই পা দিলেন, সঙ্গে সঙ্গে আপনার অধৈর্যের প্রকাশ ঘটালেন। এবং ইন্টারভিউ বোর্ড পর্যন্ত আর আপনাকে পৌঁছতে হবে না, স্যার ব্যস্ত আছে, পরে আপনাকে ডেকে নেওয়া হবে। বোঝা গেল কথাটা? সো সবসময় আপনি যদি ব্যস্ততার প্রকাশ ঘটান, সেটা সবসময় আপনার জন্য সুখদায়ক নাও হতে পারে। উইদাউট রানিং ফ্রম ইট অর ডিনাইং ইট, most suffering comes from resisting reality or trying to control what cannot be controlled. সবসময় সবকিছু আপনার কন্ট্রোলে নেই। কালবৈশাখী ঝড় হবে। আরে মশাই, আগে দরজা জানালা বন্ধ করুন। কালবৈশাখী ঝড় হবে। আপনি খবর পেলেন কালবৈশাখী ঝড় হবে, এখন তো আর খবর ওরম হয় না। এখন 2 ঘন্টা আগেই আপনাকে নোটিশ দিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও আপনাকে যেতেই হবে। আপনি এরকম একটা দৃঢ় মনোভাব দেখাতে শুরু করলেন। একটা সিচুয়েশন, সেই সিচুয়েশন আপনার ওয়াইজ থিঙ্কিং করার দরকার। আমি আপনাকে দেখাবো ওয়াইজ ওয়াইজ মাইন্ড অ্যাকসেপ্টস। আপনাকে দেখাবো ওয়াইজ মাইন্ড অ্যাকসেপ্টস। কিভাবে অ্যাকসেপ্টস? এই অ্যাকসেপ্ট শব্দটার প্রতিটা শব্দকে আমরা একদম সবব্যবচ্ছেদ প্রক্রিয়ায় একটা একটা করে চর্চা করব। সেই আলোচনায় আমরা শিখবো যে কিভাবে আমরা অ্যাকসেপ্ট কোনো জিনিসকে করতে পারি। You cannot stop the waves, but you can learn to surf. সার্ফিং দেখেছেন না? ওয়েভ তো তার মতো করে চলছে, তীব্র ওয়েভের মতো দিয়ে সার্ফিং হচ্ছে। আপনারা দেখেছেন না কত সুন্দর লাগে দেখতে, কত দুঃসাহসিক লাগে? বাট আপনি ওয়েভকে তো বন্ধ করতে পারবেন না স্যার। আপনাকে সার্ফিংটা ভালো করে শিখতে হবে। লার্নিং টু অ্যাকসেপ্ট রিয়ালিটি ইভেন হোয়েন ইট হার্টস। যখন সেটা খুব আপনাকে দুঃখ দেয়, তা সত্ত্বেও আপনি রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে শিখুন। রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে পারাটাই সুখের সব থেকে বড় ফর্মুলা। সময় লেগেছে বুঝতে, হয়তো কাউকে বোঝাতেও কিছুটা সময় লাগে। বাট থ্রু সাইকোলজিক্যাল টেকনিক্স, থ্রু সাইকোলজিক্যাল মাইন্ড ট্রেনিং, আমরা এগুলো প্রায় করে থাকি এবং করা সম্ভব। আপনিও এইটা শিখতে পারেন, বুঝতে পারেন। তার্কিক মন আপনাকে বাধা দিচ্ছে। এই জায়গা থেকে আপনি যখন লার্নিং অ্যাটিটিউডে, লার্নিং মোডে চলে যান, তখন সবকিছুই আপনার কাছে সহজ হতে শুরু করে। কারণ আরে আপনিই তো আপনার ডেস্টিনির স্রষ্টা। আপনিই তো পারেন আপনার নিজের জন্য সুখমত জীবনযাপন করবার রাস্তাকে নির্দিষ্ট করতে। আপনিই তো পারেন আপনার জীবনকে উপভোগ করতে। আপনিই তো পারেন আপনার জীবনকে এক শক্তিশালী ভিতের উপরে দাঁড় করাতে। আপনার শুভকামনা রইল, আপনার জন্য শুভকামনা রইল। আপনি পারবেন। অ্যাকসেপ্টেন্স ডাজ নট মিন অ্যাপ্রুভাল। আমি অ্যাকসেপ্ট করে নিলাম একটা কষ্টদায়ক সিচুয়েশনকে, ঠিক আছে চলো এটাকে এখন উত্তেজিত না হয়ে এই অবস্থায় আগে সহ্য করো। বিয়ে বাড়িতে বর উঠে চলে যেতে চাইছে, প্রচুর কেওয়াস সিচুয়েশন। দেখবে সিনেমা, আগেকার দিন বাংলা সিনেমাতে প্রচন্ড দেখাতো এটা।
এই অবস্থায় কেউ একজন মসিয়া হয়ে কন্যাকে বিবাহ করে বসলো, কিন্তু যদি সঠিক ক্রাইসিস ম্যানেজমেন্ট ওখানে শেখা থাকে, ওই ছেলেই যে বিয়ে থেকে উঠে যেতে চাইছে সেই আবার বিয়ে করবার জন্য বসে পড়বে। শুধু তাকে সঠিক জিনিসটা বোঝাতে হবে, আইনানুগ ভাবে, ইমোশনালি, ইমোশনাল বা সাইকোলজিক্যালি, অথবা কোনো কোনো সময় আমি কে, কন্যাকে, কন্যার বাবাকে, সেটাও বোঝাতে হয়। পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল করা এবং ওয়াকিবহল হওয়া দুটোই অত্যন্ত জরুরি বিষয়। এখানে একটা শব্দ বলবো, র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স ইজ দ্য ফাউন্ডেশন অফ ডিস্ট্রেস টলারেন্স। ইট মিনস সেইং ইয়েস টু রিয়ালিটি ইভেন হোয়েন ইট ইজ পেইনফুল অর আনফেয়ার। আপনার সাথে আনফেয়ার ইনসিডেন্ট ঘটেছে, আপনার এই জিনিস চুরি গেছে, আপনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আপনার বাড়িতে দুজন সিকিউরিটি, একজন সামনের দিকে একজন পেছনের দিকে, দুদিনে বসে থাকে, পাহারা দেয়। আপনি যান, আপনার মিসেস যান, আপনার ছেলে যান, সবাইকে স্যালুট করে। আপনার রঙের মিস্ত্রি দুদিন আগে কাজ করে গেছে, আপনার রঙের মিস্ত্রি আপনার কাছে কাজ করে গেছে, সিকিউরিটি দেখেছে কাজ করে গেছে, তারপরেও আপনার বাড়িতে চুরি হয়। আপনি বলেন আমি এত কিছু করেছি, ই ডাজ নট, আই ডু নট ডিজার্ভ ইট, আই ডু নট ডিজার্ভ ইট, আমি তো আমার বাড়িতে চুরি হবে এটা আমি ডিজার্ভ করি না। আপনি এরকম করে ভাবতে শুরু করলেন। কিন্তু আপনার চুরি হয়েছে, এটা তো বাস্তব, এটাকে অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট করার পরে আপনি এই যে কষ্টটা, আপনার বাড়ির মধ্যে যে আপনার কিছু জিনিস খোয়া গেছে, সেটাকে অনুভব করার চেষ্টা করুন, সেখান থেকে ফিডব্যাক নিন। তারপরে আপনি আপনার ফ্রাস্ট্রেশনটাকে কন্ট্রোল করুন, ইমোশনালি নিজেকে কন্ট্রোল করুন। কন্ট্রোল করার পরে আপনি দেখবেন সলিউশন বেরোবে, নির্দিষ্ট অথরিটি ঠিক কাকে ধরলে কি পাওয়া যায় সেভাবে অ্যাক্টিভ করবে। আর আপনি যদি সেখানে বাপ বাপন্ত করতে থাকেন সকলকে, সকলে কিন্তু ভয়ে ততস্থ এবং সঠিক কথা আর বেরোবে না। ইট হেল্পস রিডিউস ইন্টারনাল রেজিস্ট্যান্স, ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইমোশনাল সাফারিং। অ্যাকসেপ্টেন্স ইজ নট ইকুয়াল টু লাইকিং অর অ্যাপ্রুভিং। আমি অ্যাকসেপ্ট করে নিলাম মানে চুরিটাকে অ্যাপ্রুভ করে দিলাম, ব্যাপারটা তা নয়। ইউ ডোন্ট হ্যাভ টু লাইক ইট, ইউ জাস্ট স্টপ ফাইটিং ইট, ইউ জাস্ট স্টপ ফাইটিং ইট, you don't have to approve it, you just stop fighting it. Distress comes when you say this should not be happening. আপনি যখন বলেন যে কিছু কোনো বললাম, I don't deserve it, this does should not be happened, এটা হতেই পারে না, এটা হওয়া উচিতই ছিল না, I cannot handle this, আমি পারবো না এটাকে হ্যান্ডেল করতে, why me, আমার সাথেই কেন। আপনি যখন এইভাবে ভাবেন, তখন এটা আপনার ডিস্ট্রেস কন্ডিশনকে বাড়িয়ে দেয়। তার বদলে আপনার ভাবনা কিরকম হওয়া উচিত? Accepting reality gives you power over your response. অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। কোনো একটা ঘটনা, স্ট্রেসফুল সিচুয়েশন আপনাকে দুভাবে আপনার অভিব্যক্তি প্রকাশ করবার সুযোগ দেয়। একটা হলো রিয়াকশন, আপনি চিৎকার চেঁচামেচি করে ফেললেন, হাত পা নাড়লেন, লাফালাফি ঝাপাঝাপি করলেন, লাঠি সোটা বার করে ফেললেন, সুন্দর করে আপনার বাবার তো কেনা একটা তরোয়াল উনি রাজস্থান থেকে নিয়ে এসেছিলেন, সাজিয়ে রেখে দিয়েছিলেন, সেই তরোয়াল আপনি খাপ থেকে বের করে ফেললেন, ঠিক আছে, সব কিছু করে ফেললেন, আপনি করে একটা ভয়ঙ্কর সিচুয়েশন ডেভেলপ করলেন। আপনার অ্যাকশন, আপনার রিয়াকশন। আর আপনি, আচ্ছা কে করলো, কি করলো, কি জন্য করলো, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, এরকম ভাবে সবকিছু জানার পরে ওখানটা কাম ডাউন হয়ে আপনি একটা রেসপন্স হলেন। আচ্ছা সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা না করে আপনি সেইখানে সিচুয়েশনটাকে ডিলে করলেন। আপনি সিচুয়েশনটাকে ডিলে করে, অনেক সময় ডিলে করা মানে কিন্তু পরাজিত হওয়া নয়, একটা চান্স ডেভেলপ করা, ডায়ালগ ডেভেলপ করা। ডায়ালগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সফল হতে পারে। ফাইটিং রিয়ালিটি গিভস পাওয়ার টু দ্য পেইন। যখনই আপনি রিয়েলিটির সঙ্গে ফাইট করতে শুরু করে দেবেন, ঝগড়া করতে শুরু করে দেবেন, আপনি তার সঙ্গে ফাইট করবেন বাস্তব ঘটনার সঙ্গে, তখনই কিন্তু আপনার ব্যথা, মানে ব্যথা মানে আমি ফিজিক্যাল পেনের কথা বলছি না, আপনার মেন্টাল পেন, আপনার ফিজিক্যাল পেন সব তা কিন্তু বেড়ে যাবে, পাওয়ার হয়ে যাবে তার মধ্যে।
Think what is something you have been resisting lately that is outside your control. আপনি দেখতে পাবেন পরবর্তীকালে ভেবে যে আপনি যেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন বা যেটাকে আপনি রেজিস্ট করছিলেন সেটা আপনার কন্ট্রোলের বিষয়ই ছিল না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তার অনেক কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, ফগ থাকতে পারে, রাস্তার কারণে হতে পারে, অনেক কিছু হতে পারে। সেক্ষেত্রে কোন একটা নির্দিষ্ট লোককে, কারণ আপনি কি করলেন, আপনার পেছনে আপনার মিসেস বসেছিলেন, আপনার মিসেস আপনার সঙ্গে কথা বলছিলেন, আপনি পুরো অ্যাক্সিডেন্টের দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিলেন, তুমি কথা বলাচ্ছ বলে আমার অ্যাক্সিডেন্ট হলো। তো এই সমস্ত বিভিন্ন বিষয় আছে, আপনি যেটাকে কন্ট্রোল করতে পারবেন না ভাবেন, সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে যাওয়া মানে সিচুয়েশনকে ওয়ার্স করা। আমরা অনেকক্ষণ ধরে সিচুয়েশন, সিচুয়েশন অ্যান্ড সিচুয়েশন, হাউ ইট ইজ বিকামিং ওয়ার্স বা হাউ ইট বিকাম ওয়ার্স, আমরা এই নিয়ে আলোচনা করছিলাম। এবার আমরা সলিউশনের পথে প্রায় পা দিতে শুরু করেছি। মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে আমি যা বলছি, আমি যা অনুভব করছি, আমি যা চিন্তা করছি, আমি যা ফিজিক্যালি অনুভব করছি, আমি যা আজ অনুভব করছি, আমার এখন একটু মদ খেতে ইচ্ছা করছে, ওয়ান্টস অ্যান্ড নিডস, আমার কি চাহিদা, আমার কি প্রয়োজন, হোয়াট ইউ ক্যান নট কন্ট্রোল, তুমি কি নিজে কন্ট্রোল করতে পারো না, এই সমস্ত বিষয়টা সম্পর্কে প্রেজেন্ট মোমেন্টে থেকে ভাবার যে প্রসেস, তাকে বলা হয় মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস একটা সব সময় এমন প্রসেস, যে প্রসেসে আপনি বর্তমানে থাকতে পারেন। আপনি ওভারওয়েলমিং হয়ে গিয়ে আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেন না, আপনি খোড়া হয়ে যাবেন, আপনি অথর্ব হয়ে যাবেন, আপনি অকেজো হয়ে যাবেন, আপনি ইনকামহীন হয়ে যাবেন, আপনি কুৎসিত হয়ে যাবেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন, আপনি জবলেস হয়ে যাবেন। আপনি এইভাবে না ভেবে আপনি আপনার প্রেজেন্ট সিচুয়েশনে আপনার থট, ফিলিং, আর্জাস, ফিজিক্যাল physical status, physical sufferings, wants and needs, what you can and cannot control, এই সব কিছু সম্পর্কে ভাবতে থাকেন। ডিস্ট্রেস টলারেন্সের কাজ ঠিক সেখান থেকে শুরু হয়, যখন আপনি মাইন্ডফুলনেস ডেভেলপ করতে পারেন। Distress tolerance is a natural progression from mindfulness, accepting not judgmentally oneself and on the situation, not trying to change the situation, your feelings, thoughts, or urges. এই যে ফিলিং, আপনি যখন অনুভব করতে শুরু করেন, এই অনুভব করতে করতেই আপনি আপনার ডিস্ট্রেস টলারেন্স কে বাড়িয়ে দেন। আপনি মাইন্ডফুল যদি না হন সেই সময়, তাহলে আপনার কষ্ট সেই সময় বেড়ে যেতে পারে। এবং সেই মাইন্ডফুলনেস আপনার সব থেকে বড় অস্ত্র, যে অস্ত্র আপনি নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে, মাইন্ডফুলনেস ট্রেনিং এর মাধ্যমে বাড়াতে পারেন। ডিস্ট্রেস টলারেন্স মিন্স সার্ভাইভিং ক্রাইসিস, অ্যাকসেপ্টিং লাইফ অ্যাজ ইট ইজ ইন দ্য মোমেন্ট। ওই সময়ে যা ঘটেছে তাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেই সময় নিজেকে শান্ত করা, থিঙ্কিং প্যাটার্নকে চেঞ্জ করা, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার যে ফিলিং গুলো হচ্ছে, কি ভাবছেন, সেগুলোকে একটা একটা করে বোঝা। টলারেন্স অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ রিয়ালিটি ডু নট ইকুয়েট উইথ অ্যাপ্রুভাল। এর মানে কখনোই এই ভ্রমে থাকবেন না আপনি এগুলোকে অ্যাকসেপ্ট করছেন মানেই আপনি এগুলোকে মেনে নিচ্ছেন। एक्शन तो अभी बाकी है, एक्शन कहानी तो अभी बाकी है, খেল তো अभी बाकी है। এই হচ্ছে কি এর মোদ্দা কথা। অর্থাৎ আপনি সেই সময় সিচুয়েশনকে কন্ট্রোল করুন সবার প্রথম, তারপরে আপনি আবার যখন রিভাইভ করবেন, আপনি যখন সার্ভাইভ করবেন, তাহলে ফার্স্ট এডের মূল কথা সেখানে কি করে আপনি রোগ সারাবেন তার গল্প ওখানে একটুও নয়, এক মুহূর্তের জন্য নয়। ওখানে পুরো বিষয়টাই হচ্ছে সিচুয়েশন কন্ট্রোল। সিচুয়েশন কন্ট্রোল, আপনি তার জন্য কি কম্প্যাটেবল, আপনি কি তার জন্য কি তৈরি আছেন,
সেই জায়গাটাকে অনুভব করার নামই হচ্ছে ডিস্ট্রেস টলারেন্স। আমরা এই স্লাইড পর্যন্তই আজকে আমাদের আলোচনাকে সীমিত রাখবো। আমরা অলরেডি এই গন্ধ ছড়িয়ে দিয়েছি, এই সুবাস আপনাদের কাছে পৌঁছে গেছে যে ডিস্ট্রেস টলারেন্সের জন্য সবার প্রথম লাগে মাইন্ডফুলনেস। আমরা এবার আস্তে আস্তে কি কি পদ্ধতিতে আমরা এর থেকে বেরোতে পারি, আমরা টলারেন্সকে বাড়াতে পারি, সেগুলো শেখাবো। এটা নিয়ে আমাদের আপনাদের সঙ্গে দেখা হবে আগামী রবিবার। তার আগে চলুন একটু রিল্যাক্সেশন প্র্যাকটিস করা যাক। আজকে আপনাদের একটি নতুন রিল্যাক্সেশন টেকনিক শেখাবো। দ্যাট টেকনিক ইজ কল্ড JPMR, জ্যাকবসনস মাসল রিল্যাক্সেশন টেকনিক। কিছু কথা বলা হবে, আপনারা অ্যাকর্ডিংলি বসে বসে হেডফোন দিয়ে শুনবেন এবং সেইভাবে আপনারা আপনাদের বিহেভ করবেন। আপনারা আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবতে থাকবেন। এবং এই প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন টেকনিক অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। সারা পৃথিবীতে দারুণভাবে একে ব্যবহার করা হয় এবং এই পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের স্ট্রেসকে, শরীরের উপরে যে চাপ পড়ে স্ট্রেসের, তাকে আমরা ম্যাজিকের মতো ভ্যানিশ করে ফেলতে পারি। চলুন আমরা সেই JPMR বা জেকবসন টেকনিক নিয়ে আমরা এখন আমাদের ডেমনস্ট্রেশন দেব। আশা করি আপনারা প্রোগ্রামকে এনজয় করছেন। আমি চাইবো আপনারা যদি কেউ কিছু বলতে চান, কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন রাখতে পারেন। চলুন 2 মিনিট আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে নিই, তারপরে আমরা ওই ডেমনস্ট্রেশনে যাব। Would you like to ask anything? হিমাদ্রি চক্রবর্তী, হ্যালো। হিমাদ্রি চক্রবর্তী, প্লিজ কাম অন দা ক্যামেরা। হিমাদ্রি চক্রবর্তী, প্লিজ কাম অন দা ক্যামেরা। হ্যালো, হ্যালো, হ্যালো। এই পোকো M6 Pro 5G এটাকে? হ্যালো, পোকো M6 5G, একটু ক্যামেরায় আসুন। আচ্ছা, তোমার নামটা বসিয়ে দিও। হ্যালো, তোমার নামটা বসিয়ে দিও, সৌরভ। হ্যালো। হ্যাঁ বলো, কি বুঝলে আজকে বলো। হ্যালো। হ্যাঁ বলো, কি বুঝলে? গুড ইভিনিং স্যার। হ্যালো হ্যাঁ বলো বলো, বলো। স্যার, বলছি আপনি বললেন না পোকো M6 Pro, এটা হচ্ছে আইডি দিয়ে জয়েন। হ্যালো হ্যাঁ বলো বলো। আরে তোমার নামটা লিখবে, ওইসব এই মোবাইলের নাম দিলে হবে? যাই হোক, ছাড়ো, আজকে তুমি বলো তোমার প্রবলেম বলো, কি বুঝলে বলো, কি শিখলে বলো, কি শিখলে বলো। হ্যালো। হ্যালো হ্যাঁ, কি শিখলে বলো, স্যার, কি বলছি বুঝলে বলো। আমি আজকে বুঝলাম যে কিভাবে স্ট্রেস কে হ্যান্ডেল করতে হয়, বা স্ট্রেসফুল সিচুয়েশনে কিভাবে সেটাকে ম্যানেজ করতে হয়, বা কিভাবে থিঙ্কিং এর ওপরে গিয়ে ভাবতে হয় সবকিছু, বা একদম। সেই সিচুয়েশন অনুযায়ী কিভাবে বিহেভ করতে হয়, এই হুম। ধরনের জিনিসগুলো আজকে শিখলাম। বা এর যে টেকনিক গুলো আপনি যেটা আজকে স্টার্ট করেছেন, মাইন্ডফুলনেস, তো পরের দিকে আরো অনেক কিছু টেকনিক আছে যেগুলো আমাদের এই হ্যাঁ স্ট্রেস অবশ্যই ম্যানেজ অবশ্যই, আমরা রবিবার দিন আরো অনেক টেকনিক শেখাবো, ঠিক আছে? স্ট্রেস যাই হোক, ম্যানেজ ঠিক করতে আছে, আমি হবে। আর বেশি কাউকে আজকে টানাটানি করছি না। আজকে একদম সরাসরি প্রোগ্রামের মধ্যে অলরেডি 10টা বাজে। খুব ওকে স্যার। সুন্দর করে একটা আমি রিল্যাক্সেশন দিচ্ছি, তোমরা রিল্যাক্সেশনটা এনজয় করো, ভালো লাগবে, ঠিক আছে? এই পর্যন্ত রইলো, চলো।
কোথায় গেল? হ্যাঁ? কি যেন ছিল, জেপিএমআর না? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এই প্রোগ্রামটায় যাওয়ার আগে, মানে এই প্রোগ্রামটাতে কোনো কিছু দেখার বিষয় থাকে না, কিছু শোনা এবং সেই শুনে সেইভাবে নিজের শরীরের মধ্যে তাকে বিহেভ করা, ফলো করা এবং সেইভাবে রিয়াক্ট করা। এবার প্রশ্নটা হলো, তবুও কিছু বলার আছে। কেন বলার আছে জানো? এই ভিডিওটা যখন তৈরি করেছিলাম আমি, তখন এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, সুবীর কর বলে একজনকে দেখতে পাচ্ছ। এই ভদ্রলোক এই ভিডিওটাতে আমাদের সঙ্গী ছিলেন এবং আহ, এটা সান্দাকফু ট্রেকের সময় সান্দাকফু থেকে মাত্র 1000 ফুট নিচে, মানে সান্দাকফু তো 12,000 ফুট, তা সেখানে 11,000 ফুটে প্রায় কাঞ্চনজঙ্ঘা লেভেলে এরকম একটা জায়গায় আমরা পাহাড়ের ওপরে রাত্রি থেকে অপেক্ষা করে সূর্যোদয়ের একটা ছবি তুলেছিলাম ক্যামেরাতে। এবং পুরো ভিডিওটা তুলতে আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। কিন্তু আমরা সূর্যোদয়ের ছবিটাকে পরবর্তীকালে মাত্র 1 মিনিটের মধ্যে রেখেছিলাম, মানে পুরো পুরো ছবিটাকে, সূর্যোদয়টাকে হওয়াটাকে, মানে কাঞ্চনজঙ্ঘার ওপর থেকে সূর্যোদয়ের ছবি। এবার প্রশ্নটা হচ্ছে গিয়ে, এই ছবিটার মধ্যে আমরা যেটা দেখাবো, যে এই প্রোগ্রামটা মানে জেপিএমআর এর সঙ্গে এই ছবিটাকে কেন আমি মিক্স করেছি, তার জন্য কারণ হলো যে সূর্য ওঠা এবং আবার আস্তে আস্তে সূর্য চলে যাচ্ছে, এই যে ওই যে অনুভূতিটা, এই অনুভূতিটা জেপিএমআর এ আমরা যদি রিল্যাক্সেশনে অনুভব করি, যে সূর্য ওঠা মানে উদ্দীপ্ত হওয়া, আবার আস্তে আস্তে সূর্য ডুবে যাওয়া মানে আমরা শান্ত হয়ে পড়ছি, ইত্যাদি ইত্যাদি বিষয়। এবং দেখতেই পাচ্ছ, ডেটও দেওয়া যায় ছবিটার মধ্যে, 2022-এ নভেম্বর মাসে, 4 নভেম্বর এই ভিডিওটা শুট করা হয়েছিল। তোমাদের ভালো লাগবে, তোমরা চোখ বুজে যদি ওটা দেখবে, ছবিটা ভিডিওটা দেখতে পারবে না, কিন্তু এনজয় করো, ভালো লাগবে। তো তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? হ্যালো, ওখানে হচ্ছে স্ক্রিন। হ্যালো, একটু ইয়েস থাকলে বলো স্ক্রিনে। Jacobson's Progressive Muscular Relaxation Technique. This is a research-based and scientific technique which is used for controlling of symptoms of anxiety, panic attacks or panic disorder, or even for people suffering from sleep disturbance. First of all, for doing this technique, you should sit in a peaceful and calm place and close your eyes. Keep your body relaxed and free from any kind of disturbances and any kind of stray thoughts. Now flex your right fist and tighten the muscles of your right hand for 5 seconds and hold it for 5 seconds by counting 1001 to 1005. After 5 seconds, slowly release the hand and feel the relaxation for 10 seconds.
and simultaneously take deep breaths. Breathe in from your nose and breathe out from your mouth, and say relax, relax, relax in your mind. Feel the relaxation in the fist and all over in the body. Keep your body relaxed, loose and light. Now we will tighten or tense our left fist and feel the tension in the muscles of our left fist for over 5 seconds by counting 1001 to 1005. After 5 seconds, we will release the fist and relax for 10 seconds. While relaxing, we will take deep breaths, around 2 to 3 deep breaths, and we will chant in our mind, relax, relax, relax. And now we will flex our elbow joint and tighten the muscles of our arm and forearm for 5 seconds by counting 1001 to 1005, and feel the tensions in the muscles of our arm and forearm for over 5 seconds. Then slowly we will release the arm and feel the relaxation in the muscles of our arm and forearm. You need to feel the difference between the tensed and relaxed muscles, and keep your whole body relaxed, loose and light, and relax for 10 seconds by taking deep breaths and chanting in mind, relax. Simultaneously now, for the next, our left hand will flex our elbow joint and tense the muscles of our forearm and arm for 5 seconds by counting 1001 to 1005, and then we will slowly relax, release the arm and relax for 10 seconds by taking deep breaths and chanting in our mind, relax, relax, relax. Feel the tension getting released from the muscles you have relaxed, and feel the difference between the tensed muscles and the relaxed muscles, and flowing of the energy through the relaxed muscles. And keep your body relaxed, light and calm. Now we will flex our both elbow joints and shoulder joint and tighten our muscles of back muscles of arm, that is triceps, for over 5 seconds by counting 1001 to 1005. After 5 seconds, we'll slowly release our arms and feel the relaxation. We have to feel the difference between the tensed muscles
and the relaxed muscles. And take deep breaths while relaxing for the 10 seconds. Breathe in from your nose and breathe out from your mouth. And keep your body relaxed. Relax. Relax. Feel the tension flowing through your limbs, out of your limbs, out of the relaxed muscles of your limbs. Relax. Relax. Now we will flex our neck muscles and tighten our back muscles of neck for 5 seconds. And feel the tension in the muscles of our neck at the back side. And later slowly we will relax by coming back to the normal position or neutral position, and feel the difference between the tensed muscles and the relaxed muscles. And take a deep breath for 10 seconds and relax. 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 Now we will flex our neck to the front side and try to touch our chin to our chest and tense our neck muscles in the front side and hold it for over 5 seconds by counting 1001 to 1005. And later we'll go back to the neutral position and relax our neck muscles. And feel the relaxation for over 10 seconds by taking deep breaths and chanting, relax, relax, relax in your mind. Now we will turn to the right side and tense the muscles of our neck on the right side and maintain it for 5 seconds by counting 1001 to 1005. After those 5 seconds, we'll come back to the normal position and feel the relaxation for 10 seconds by taking deep breaths. Taking deep breaths, breathe in from your nose and breathe out from your mouth for the 10 seconds, and can feel the relaxation in the muscles of your neck. After 10 seconds of relaxation, now we will turn to the left side. Turn our neck to the left side and tighten the muscles of the neck on the left side and tense them for 5 seconds by counting 1001 to 1005. And after 5 seconds, we'll come back to the neutral position and later we'll relax for 10 seconds by counting in your mind and chanting, relax,
relax, relax, relax. Now we'll move on to our shoulder muscles, and we tighten our shoulder muscles by shrugging our shoulders and trying to touch our earlobes. By this, we are tensing our shoulder muscles and maintaining it for 5 seconds by counting 1001 to 1005, and slowly we will relax after 5 seconds. While relaxing, we'll take deep breaths. We'll breathe in with our nose and breathe out through our mouth for the 10 seconds, and we'll chant in our mind, relax, 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 and feel the difference between the tensed muscles and the relaxed muscles, and feel the tension in your body flowing out. Now we will tense our facial muscles by frowning or raising our eyebrows and trying to touch our hairline. By this we are tensing our muscles of forehead and holding it for 5 seconds by counting 1001 to 1005. Tensed muscles and the relaxed muscles for the next 10 seconds. And take deep breaths. Breathe in through your nose and breathe out through your mouth. And chant in your mind, relax, relax. Now we will raise our legs and flex our toes towards the downside, and here we are tightening our upper part or upper muscles of our legs and feeling the tension in them for the 5 seconds by counting 1001 to 1005. Later slowly releasing the muscles and feeling the relaxation for the next 10 seconds and taking deep breaths. And chanting in your mind, relax, relax, relax. By now, we have tensed all muscles of our body and have felt the relaxation in all our muscles of the body. You can practice this technique once or twice a day, preferably in the morning. You should practice this for over 3 to 4 weeks regularly to see the good results of this technique and to control the symptoms of anxiety, panic disorder, or panic attacks, or might be sleep disturbance. Symptoms like palpitations, sweating, stress or tension in muscles can be controlled by following this technique regularly. After this technique, relax for 2 minutes by stretching your muscles and keeping your body relaxed. Sit calmly for 2 minutes and later continue with your work.
Okay, friends. Good night, everybody. Bye bye. Bye bye. করবো